সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক মিডিয়া সেল, বিএনপি। এরপর রয়েছেন অধ্যাপক ডাক্তার আব্দুস শাকুর খান, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। আমার বাদিকে রয়েছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও বিশ্লেষক। সবশেষ রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আলোচনা শুরু করতে চাই আশরাফ কায়সার আপনাকে দিয়ে। হিন্দুস্তান টাইমসের একটি সংবাদ, এখন থেকে 36 মিনিট আগে তারা তাদের অনলাইন ভার্সনে যেটি দিয়েছে, যদিও এটা নিয়ে গত 24 ঘন্টায় বাংলাদেশে আলোচনা হচ্ছে, কিন্তু হিন্দুস্তান টাইমসের কথা এই কারণে বলছি, এটি একটি নির্ভরযোগ্য গণমাধ্যম। সেখানে তারা বলছে একেবারে কোড আনকোড, নিরাপত্তা সংক্রান্ত একটি কালো তালিকায়, ব্ল্যাক লিস্টে নাম থাকার কারণে নয়াদিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে আটকে দিয়েছে এবং তার যে চ্যানেল, সেই চ্যানেলটি ভারতে বন্ধ রয়েছে। বিভিন্ন সময় ভারত বিরোধী নানা বক্তব্য এবং কর্মকাণ্ডের সঙ্গে ডাক্তার জাহিদুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়ায় ভারত এটি করেছে। তো এই বিষয়ে এর পরবর্তী যে বিষয়গুলো সবই আমরা জানি। আপনার কাছ থেকে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে হিন্দুস্তান টাইমস এই যে সংবাদটি করলো, এই সংবাদটি এমন একটা সময় করলো যখন বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কটা জোরদার এবং উন্নত করার ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে কি বলবো, হেনস্থা নাকি আটকে দেয়া, যেভাবে বলি, করা এবং তাদের বক্তব্য, বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন, ডক্টর জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাহিদুর রহমান বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী। এখন কোন পরিচয় ভারত তাকে দিবে এটি ভারতের সিদ্ধান্ত, কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে আপনি একটি দেশের একজন মন্ত্রী পদমর্যাদার মানুষকে এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে কি করতে পারেন আর কি করতে পারেন না। নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় ছিল এবং গুজরাট কিলিংয়ের জন্য তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কালি তালিকাভুক্ত করেছিল। আমি সবচেয়ে খারাপ উদাহরণটা এই জন্য দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে এবং সেই দেশ উনি বিদেশ ভ্রমণ করতে গেছেন বা কূটনৈতিক কাজে গেছেন। আর ডক্টর জাহিদুর রহমান বাংলাদেশের একজন নাগরিক এবং তার যে কোনো স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে মত প্রকাশ করার। সেটি ভারতের বিরোধী হলো না বাংলাদেশের পক্ষে হলো, এটি ভারতের দিক থেকে একভাবে ভারত বিবেচনা করবে। বাংলাদেশের যে কোনো নাগরিক বলতে পারবে ডক্টর জাহিদুর রহমান বাংলাদেশ পক্ষের একজন বুদ্ধিজীবী। এখন আমরা কোন পরিচয়টাকে সামনে আনবো? আমার হিন্দুস্তান টাইমসের আগে বলি, আমি কোনো বাংলাদেশিকে দুঃখজনকভাবে দেখলাম রাজনৈতিক পরিচয় দিয়ে তাদের রাজনৈতিক বিবেচনা বোধ থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধিকে ভারতের বিমানবন্দরে কিছুটা বিব্রত অবস্থায় রাখা হয়েছে এবং তারা বলছেন, দেখুন, আমাদের অভ্যন্তরীণ অনেক বিতর্ক থাকতেই পারে, আমরা রাজনীতিতে দিল্লি না ঢাকা স্লোগান দিতেই পারি। এখন ওগুলোকে ধরে যদি আপনি একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধিকে অন্য একটি দেশের এয়ারপোর্টে কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলা, হেনস্থা করা, আটকে বাধা দেওয়া প্রবেশে, এগুলোকে সেলিব্রেট করেন, ওই দেশের এবং ওই মানুষদের দৈন্যতা প্রকাশ করা ছাড়া আর কিছুই তাতে অর্জিত হয় না। আমার ধারণা যে ভারত যে কাণ্ডটি করেছে এটি শুধুমাত্র এয়ারপোর্টের কিছু অফিসার করেনি, এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কাজেই উনি কি মতামত প্রকাশ করেন এগুলো কিন্তু আপনি জানেন খুবই আপেক্ষিক। কোনটি ভারত বিরোধী কন্টেন্ট আর কোনটি ভারত বিরোধী কন্টেন্ট না, এই রাজনৈতিক বিতর্ক আমরা গত 2 বছর অনেকবার করেছি এবং ভারতকে বুঝতে হবে বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশ। তারা হয়তো 2 বছর আগে শেখ হাসিনার শাসনামলগুলোতে যে বাংলাদেশ দেখে অভ্যস্ত ছিল সেটির বিবেচনায় এখনও অনেক অ্যাকশনে যেতে চান। আমার মনে হয় এটি তাদের অত্যন্ত ভুল পদক্ষেপ হয়েছে এবং ডক্টর জাহিদ ঠিক কাজ করেছেন। উনি ওই দেশ থেকে প্রবেশ না করে ফিরে এসেছেন এবং যে কোনো নাগরিকের সেলফ রেসপেক্ট থাকা উচিত। তার দেশের প্রতিনিধিত্ব তিনি করছিলেন একটি সম্মেলনে যাওয়ার জন্য এবং তিনি
কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেছেন কি ব্যক্তিগত পাসপোর্ট করেছেন সেটিও ইমেটেরিয়াল। তার ভিসা ছিল এবং তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ভারত ভ্রমণ করতে চেয়েছেন, এটিই তো যথেষ্ট একটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে। হিন্দুস্তান টাইমস যে কথাটি এখন বলছে যে শোনেন, ভারতে বাংলাদেশে আমি অনেক বুদ্ধিজীবীকে দেখি তারা ভারতীয় দূতাবাসে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন। আমি সেদিন একজন ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীকে যেভাবে ভিড় হতে দেখলাম, খুব পরিচিত মুখ তারা, আমার কাছে বেশ লজ্জাই লাগলো। কারণ এই মর্যাদার একজন অফিসারকে ঘিরে একটি দেশের নাগরিকরা এতটা জড়ো হওয়া খুব একটা সম্মানের না। এখন তারা যদি বাংলাদেশের নাগরিককে এই অবস্থা দেখে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে একজন স্বাধীন সার্বভৌম নাগরিকের মত প্রকাশকে তারা ভারত বিরোধী কন্টেন্ট মনে করতেই পারেন। তাদের নিরাপত্তা তালিকায় অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমাদের খুব জোর দিয়ে বলতে হবে আমাদের একজন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাকে একটি বিদেশের বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখা, 2.5 ঘন্টা বসিয়ে রাখা। আপনি জানেন যে আমাদের হাই কমিশন থেকে কিন্তু বলা হয়েছে, তারা পূর্ণ মাত্রায় বলেছেন যে ডক্টর জাহিদুর রহমান এখন আর সেই ইউটিউবার না, এখন আর সেই একক ব্যক্তি মত প্রকাশের ব্যক্তিটি না, উনি একটি সরকারের প্রতিনিধিত্ব করছিলেন। কাজে আমার মনে হয় ভারত গত 2 বছর ধরে বাংলাদেশের পরিবর্তনকে হজম করতে পারেনি, এই অবস্থা থেকে এখনো উত্তরণ ঘটেনি। দেখুন, আরেকজন ভারতের যিনি হাই কমিশনার, তিনি ঢাকায় বা বাংলাদেশে যেভাবে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে যে বক্তব্যটি দিয়েছেন সেটি সাংঘাতিকভাবে আমি মনে করি আমাদের তীব্রভাবে প্রতিবাদ করা উচিত। হাই কমিশনের বিষয়টা আমরা আলোচনা আছে, আমরা আসবো। আমরা অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই, আপনার কাছে একই বিষয় জানতে চাওয়া, সরকার বিষয়টা কিভাবে নিচ্ছে? যদিও আমরা দেখেছি যে তলব করা হয়েছে, এখানে যদিও হাই কমিশনার নেই, ভারপ্রাপ্ত যিনি রয়েছেন তাকে ডাকা হয়েছে, কথা বলেছে। না, নেই বিষয়টা না, আসলে হয় কি যে রাষ্ট্র শিষ্টাচার হলো যে তিনি তার ক্রেডেনশিয়ালটা আনুষ্ঠানিকভাবে উপস্থাপনা করার আগে তিনি তার অফিস শুরু করতে পারেন। সুতরাং তিনি থাকলেও তার ডেপুটি যেটা আছেন তিনি তার দায়িত্বটি পালন করবেন, সেটা স্বাভাবিক। এখন প্রশ্নটি হলো যে অনেকে এটা বলবার চেষ্টা করছে যে তার ভিসার ক্যাটাগরিটা কী ছিল আর কি, যে তার কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলো, সেটা তিনি না নিয়ে সাধারণ পাসপোর্টে গেছেন। কেন? ভিসা তো দিয়েছে ভারত সরকার, তো ভিসা দেওয়ার সময় তার মনে হয়নি যে এইগুলো সমস্যা আছে? সেই না, সার্ক ভিসা হলো তো সার্কেরও তো যে দেশের জন্য তিনি দেবেন তাদেরও তো একটা কগনিজেন্সের প্রশ্নটা একটা আছে, তাই না? সুতরাং সেই ভিসার পাওয়ার অধিকারী তিনি যদি হয়ে থাকেন, তাহলে কোন যুক্তিতে তাকে একটা এয়ারপোর্টে আপনি তাকে ইমিগ্রেশন তাকে আটকাবেন? একটা দেশের প্রতিমন্ত্রী, এবং সেটা যেটা দেখা যাচ্ছে যে সেখানে আমাদের দেশের হাই কমিশনার যখন ছিলেন তখন তাকে আপনাকে ব্যক্তিগত সফর বলবেন তাকে? সেটা নিশ্চয়ই না। আর তিনি যে এখান থেকে যাবেন সেটা তো বলা থাকে বিভিন্ন জায়গাতে, তাই না, যে তিনি এখান থেকে যাচ্ছেন এবং সে যাওয়ার ক্ষেত্রে তিনি যখন বাংলাদেশের থেকে ভারতের দিকে ভারতে যখন যাবেন তখন যারা বাংলাদেশের তাকে এয়ারক্রাফটে বোর্ডিংয়ের পারমিশন দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিধিনিষেধের ব্যাপার স্যাপার থাকে আর কি। তারা এটা দেখতে পারেন যে তাকে আপনারা এয়ারক্রাফটে আপনি উঠতে দেবেন কিনা। প্রশ্নটি সেই জায়গা না, প্রশ্নটি হচ্ছে যে সরকারের সমালোচনা করেছেন ভারত সরকারের, সেটি যদি তাদের দেশে কাউকে কালো তালিকাভুক্ত করার জন্য যথেষ্ট হয়, তাহলে বাংলাদেশে যারা বাংলাদেশ সরকারের সমালোচনা করছে তাদেরকে দেশ থেকে বের করে দেবো আমরা। তো তাহলে মত প্রকাশের স্বাধীনতার বৃহত্তম গণতন্ত্রের দেশের এটা তো একটা ভালো উদাহরণ হলো না। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে কোনটাকে আপনি বলবেন যে তাদের পক্ষের আর বিপক্ষের। তা আমরা যদি এটা বলি যে ভারত গত 17টি বছর আমাদের বাংলাদেশের জনগণের সাথে অথবা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার চাইতে, সম্পর্ক উন্নয়ন করার চাইতে একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করতে বেশি আগ্রহী ছিলেন, এটা দেশের মানুষের পারসেপশন, দেশের শতভাগ মানুষ এটা মনে করে যে এরকম ব্যাপার। সেই কথাটি যদি আপনি সামনে তুলে ধরেন যৌক্তিকভাবে, তাহলে সেটা কি আপনি বলবেন যে এটা ভারত বিরোধিতা হলো? তো সুতরাং এই ভারত বিরোধিতা করার কথাগুলোকে নিয়ে যারা এগুলো বলার চেষ্টা করছেন বা যারা উচ্ছ্বসিত হচ্ছেন, সেটি যেমন যৌক্তিক না, ঠিক একই রকমভাবে ডক্টর জাহিদুর রহমান সেই মুহূর্তে যে সিদ্ধান্তটি নিয়েছেন যে তিনি সেই দেশের পরবর্তী পর্যায়ে যখন তাকে পারমিশনটি দেওয়া হয়েছে, এটি খুবই শিষ্টাচার বহির্ভূত যে ইমিগ্রেশন অফিসার তাকে বলবেন যে একটা কমন এরিয়াতে আপনি অপেক্ষা করেন, আপনার ব্যাপারে আমরা কথা বলছি, সিদ্ধান্ত নিচ্ছি। এবং সেখানে আমাদের হাই কমিশনারকে তাদেরকে আশ্বস্ত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে উনি বিপজ্জনক নয়, তাকে ঢুকতে দিন। এই করুণা প্রার্থিতার ব্যাপারটি তো নিশ্চয়ই কূটনৈতিক শিষ্টাচারের অংশের মধ্যে পড়ে না বা রেসিপ্রোকেট করার মধ্যে পড়ে না।
তো সুতরাং উনি যে সিদ্ধান্তটি নিয়েছেন আমি মনে করি এটি অত্যন্ত যৌক্তিক এবং ওটার জন্য সম্মানজনক, দেশের জন্য, তার ব্যক্তিগত পর্যায়ের জন্য। তিনি মনে করেছেন যে তার আর সেই দেশে ঢুকবার উচিত নয় যারা তাকে তার প্রবেশটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তিনি তার নিজের সম্মান, তিনি দেশের সম্মান রক্ষা করেছেন বলেই মনে করব, এবং তিনি ফিরে এসে এটি জানিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো এটা এই ব্যাপক প্রচারণার সুযোগ করে দিয়ে আমরা যে টেলিভিশনে বা আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনাটা করছি, তাতে যে বিষয়টি নিয়ে হয়তো এতদিন তার সম্পর্কে যে দুই একজন ব্যক্তিও যদি নেতিবাচক ধারণা কিছু যদি পোষণ করেও থাকেন, এর মাধ্যমে মনে হয় যে তার সেটি প্রাপ্তিটা হয়েছে অনেক বড়, যে উনি বলতে পারেন যে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় আলোচিত ব্যক্তিত্বে পরিণত হতে পেরেছেন শুধুমাত্র একটি ছোট্ট প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে। একটা বিষয় কি, সেটা হলো যে দেখুন, সম্পর্কের উন্নয়নের ব্যাপারটি মুখের কথার কোনো বিষয় না। সম্পর্কের উন্নয়নের সাথে আপনার কার্যকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুখে তো অনেক কথাই বলছি যে ভারত বলছে যে সর্বকালের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক তারা করতে চান, আমাদের দেশের জনগণের সাথে তাদের জনগণকে একীভূত করে তারা নাকি আমাদের উন্নয়নের ভাবনাটা ভাবতে চান। সেটা খুব দরকারি না। তারা তাদের জনগণের জন্য ভাবুন, আমরা আমাদের জনগণের জন্য ভাববো। এক্ষেত্রে সামগ্রিক বিশ্বের জন্য ভাবনাটা সেটা ঠিক থাকতে পারে, বিশ্বজনীন ভাবনার অংশ, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু প্রাথমিকভাবে আমাদের ভাবনাটা আমাদেরই ভাবতে হবে। সেই জন্যই আমাদের যে সবার আগে বাংলাদেশের কনসেপ্টটিকে আরও মনে হয় জোরদার করে বলা উচিত যে এই প্রত্যয়টি, এই উপলব্ধিটি আমাদের মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে যখন এখানে সর্বাত্মকভাবে প্রথিত হবে, তখন দেখবেন যে এই 20 কোটি কণ্ঠস্বর পৃথিবীতে অনেক জোরালো শোনা যাবে। এবং এই যে যারা আমাদেরকে এরকমভাবে চিহ্নিত করতে চান বা ওই রকম করে অস্বস্তিতে ফেলতে চান, প্রকারান্তরে এর মধ্যে দিয়ে তাদের দৈন্যতাতে যে প্রকাশ পায়, সেটা বোধহয় আরও বেশি করে বিশ্ব মানুষের কাছে প্রস্ফুটিত হবে। আমার সেটাই ধারণা। ডক্টর আব্দুল তুষার আলোচনা শুনছিলেন, এই বিষয়ে কথা বলবো। ডক্টর জাহিদের এই বিষয়টিকে আপনি সাহসী, তার সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, নাকি পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের কোনো কি বলবো কোনো গ্যাপ আছে কিনা যোগাযোগে? জাহিদ প্রতিমন্ত্রী পদমর্যাদায়, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার জন্য একটা সরকারি পাসপোর্ট দ্রুত ইস্যু করা দরকার ছিল আমার কাছে মনে হয়, এবং সার্ভিসা দিতে পারে আমাদের দেশগুলি। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চুক্তি আছে আমাদের সবগুলি দেশের মধ্যে। সরকারি ব্যক্তিরা বা প্রয়োজনীয় ব্যক্তিরা, সাংবাদিকরা, এরকম অনেকগুলি ক্যাটাগরি আছে, তারা সার্ভিসা নিতে পারেন। ফলে সার্ভিসা নেওয়াটা কোনো ভুল কিছু না। প্রশ্নটা হচ্ছে ভারত বিরোধিতার একটি কথা এসেছে, এবং জাহিদের চ্যানেলটা নাকি ভারতে দেখতে দেয় না। ওইখানে কি আছে? মানে পৃথিবীতে কি কোনো দেশ আছে, সরকার আছে, বা কোনো ব্যক্তি আছে যিনি সমালোচনার ঊর্ধ্বে? জাহিদ যদি তার রাজনৈতিক বিশ্বাস থেকে কোনো সমালোচনা করে থাকেন, সেটা নিশ্চয়ই এমন একটি পরিস্থিতি নয় যেটা ভারতের জন্য ভারতে হুমকির ব্যাপার। মানে এটা যদি ভারতীয় দর্শকরা দেখেন জাহিদের বক্তব্য, ধরেন আমরা ধ্রুব রাঠির বক্তব্য দেখি না, তো ধ্রুব রাঠি ওখানে অনেক কথাবার্তা বলেন, তো সেখানে যদি আমাদের পছন্দ না হয়, আমরা ধ্রুব রাঠির যে চ্যানেলটা, ওটা আমাদের এখানে বন্ধ করে দিব? তাহলে মুখে যারা গণতন্ত্র, বাকস্বাধীনতা, অধিকার, সকল ধর্মের প্রতি সমান আচরণ, এইসব কথাবার্তা বলেন, তারা এইটুকু সমালোচনা নিতে পারেন না। এই প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত জাহিদ কতটাই বা ক্ষমতাবান ছিলেন? ধ্রুব রাঠির চেয়ে বেশি ক্ষমতাবান? তত নয়। তার যে ইনফ্লুয়েন্স, সেটা কি 140 কোটি লোকের দেশের উপরে আসলে হয়? বা জাহিদ যে ভাষায় এই কন্টেন্টগুলি তৈরি করতেন, সেই কন্টেন্টগুলি কি হিন্দি না ইংলিশ, যে ভারতের সকল জনগণ এটা বুঝে? ম্যাক্সিমাম এটা পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারে, বা যারা বাংলা ভাষা বোঝে তারা বুঝতে পারে। তাই এই যে এক ধরনের দাদাগিরি আচরণ, এইটাই এই দেশে ভারতের প্রতি মানুষের যে এক ধরনের বিরোধিতার মনোভাব তৈরি হয়েছে, সেটা তৈরি করেছে। আমরা কি এইটা করতে পারি নাকি পারি না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওনাকে রেড ফ্ল্যাগ করা হচ্ছে কেন? উনি বিপজ্জনক। জাহিদ বিপজ্জনক, এটাকে বিশ্বাস করবে? মানে আপনি নিজে বলেন, জাহিদের যে আকৃতি, প্রকৃতি, তার যে কথা বলার ঢং, সবকিছু মিলিয়ে সে কি কোনো বিপজ্জনক ব্যক্তি? তাহলে কি বিপদ সে তৈরি করেছে, এটা একটা ব্যাখ্যা দিক। এইবার হচ্ছে যে সে একজন ভিসা আছে এমন ব্যক্তি হিসেবে ইমিগ্রেশনে গিয়েছে, তার সঙ্গে 1 ঘন্টা যাবত কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, বা তার ব্যাপারে কি এমন মানে নিষেধাজ্ঞা থাকতে পারে যেটার জন্য তাকে 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে, তার সঙ্গে একটা অপমানজনক আচরণ করা হবে? আমি মনে করি সে যেটা করেছে ঠিকই করেছে। সে বুঝতে পেরেছে যে সে ওইখানে ওয়েলকাম না। তো যেখানে আপনি দাওয়াত পাওয়ার পরেও আপনি সেখানে যথাযথ মর্যাদায় আপনাকে কেউ গ্রহণ করার যে বিষয়টি, সেটা করছে না, সে চলে এসেছে। কারণ এটা আমি মনে করি না যে সে ব্যক্তিগত অসম্মানের কারণে এটা করেছে। আমি মনে করি তার যে পদমর্যাদা, সেই পদমর্যাদার
বিষয়টি সে মনে রেখেছে এবং মনে রেখে সে ফেরত এসেছে, কারণ এই অপমানটা তো আমাদের একজন পদধারী ব্যক্তির সঙ্গে করা হচ্ছে। জাহিদের বহু বক্তব্যের সঙ্গে আমার অমিল থাকতে পারে, আমাদের চারজনেরই থাকতে পারে, হ্যাঁ, এবং সে তো সরাসরি রাজনৈতিক কর্মীও না, এমন নয় যে সে রাজনৈতিক দলের সদস্য ছিল, রাজনৈতিক দলের সদস্য কথা বলতো, তাও কিন্তু না। কিন্তু সেই অমিলের কারণে কি এরকম হবে যে এখানে তাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু নিচে আপনাদের সিকিউরিটি গার্ড বলছে যে আপনি লিফটে উঠতে পারবেন কি উঠতে পারবেন না, এটা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, তারপরে 1 ঘন্টা লিফটের সামনে দাঁড় করিয়ে রাখলো। ব্যাপারটা কি একই রকম না? কারণ সে একটা কনফারেন্সে যোগ দিতে গিয়েছে, যে কনফারেন্সের আয়োজক আবার ওই দেশেরই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এবং সেখানে ওশেন রিম কনফারেন্স। এটা আবার হচ্ছে যে এই যে সারা পৃথিবীতে ম্যারিটাইম ল এটা নানান বিষয় আছে, আমি যতদূর শুনেছি যে ওইসব বিষয় একটা বিকল্প সংগঠন। তো এইখানে জাহিদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে, আমি মনে করি যে এই ধরনের আচরণ করার আগে এই বৃহৎ রাষ্ট্রটির চিন্তা করা উচিত। কারণ এখানে আমাদের মধ্যে অন্তত আমি আছি, আমি 12 বছরের বেশি ভিসা পাই না, এবং এটার কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা কি দিয়েছে আমি আপনাকে বলে দিই, আজকে সবার জানা উচিত। সেটি হচ্ছে যে একসময় ভারতীয় ভিসার জন্য টোকেন লাগতো। এই টোকেনটা যখন আমরা অ্যাপ্লাই করতাম ওই ইন্টারনেটে, তখন টোকেনটা অটোমেটিক জেনারেটেড হতো। হঠাৎ দেখা গেল যে এই টোকেনটা পাওয়া যায় না, আপনি সব কমপ্লিট করবেন কিন্তু টোকেন আসে না। কিন্তু নির্ধারিত কিছু ট্রাভেল এজেন্সির কাছে গেলে অথবা দালালের কাছে গেলে 3000 টাকা দিলে টোকেনটা পাওয়া যায়। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, সেটা হচ্ছে আমার ভারত শত্রু হওয়ার কারণ, এবং এটা আমাকে ওইখানকার একজন ব্যক্তি ব্যাখ্যা করে বলেছেন। তো এইটা কি কোনো কারণ হতে পারে? বরং এটা তো তাদের সলভ করা উচিত ছিল যে কেন টোকেনটা পাওয়া যায় না এবং কেন এই টোকেনটা বাজারে 3000 টাকা করে বিক্রি হয়। ডাক্তার আব্দুল শাকুর খান, আমরা ডাক্তার জাহিদ বিষয়ে কথা বলছিলাম। এমন একটা সময়ে এই আলোচনাগুলি হচ্ছে যখন বলা হচ্ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানপ্রন ছিল এবং নানা ক্ষেত্রে গ্যাপ তৈরি হয়েছিল। বর্তমান রাজনৈতিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরেই কিন্তু বলেছে সবার সাথে সুসম্পর্ক তারা বজায় রাখবে। তো বজায় রাখা প্রধানমন্ত্রীর যিনি একেবারে উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পদমর্যাদা, তার সঙ্গে যদি আচরণ করা হয় তো সম্পর্কটা কীভাবে দ্বিপাক্ষিক হবে? না, আমি এখানে আসলে কথা বলবো আমি এদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে। আমি একই সাথে জানি যে ডাক্তার জাহিদ সেও একজন গর্বিত নাগরিক এবং তার বিশেষ পরিচয় আছে। এখানে বিষয়টা হলো, এই বিষয়টা নিয়ে এত বড় বাক্যে আমি বলবো না যে আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দুর্বলতা আছে অথবা অসন্তোষ আছে অথবা বিরোধিতা আছে। আমি মানবিক দৃষ্টিকোণ, কূটনৈতিক দৃষ্টিকোণ অথবা আমি একজন চিকিৎসক দৃষ্টিকোণ থেকে বুঝি যে একজন ব্যক্তি একটা কনফারেন্সের জন্য অলরেডি ভিসা পেয়ে গেছেন, তার পাসপোর্টটা এখন পর্যন্ত কূটনৈতিক কিনা অথবা ব্যক্তিগত কিনা সেটা পরের বিবেচ্য। সেটা তো যখন ভিসা প্রদান করা হয় তখনই দেখার বিষয় ছিল। তো ভিসা প্রাপ্ত ব্যক্তি চলে যাবেন ইমিগ্রেশনে প্রয়োজনীয় তথ্যের জন্য যাচাই বাছাই হতে পারে, কিন্তু একটা কথা আছে যে আমার আচরণটা মানবিক হলো কিনা, আমার আচরণটা একটা গণতান্ত্রিক, বৃহত্তর গণতান্ত্রিক দেশের কর্মকর্তা হিসেবে হলো কিনা। আর শুধুমাত্র ওই কর্মকর্তার বিষয় নাই, আমার পূর্বের আলোচক যথেষ্টই বলেছে এটার সাথে রাষ্ট্রের একটা সরাসরি সম্পর্ক আছে। এখন অ্যাট দ্য এন্ড যেটা আমরা দেখলাম যে উনি ভারতে ঢুকলেন না, চলে আসলেন। অবশ্যই ওনার যেমন ওই দেশের উদ্দেশ্যে যাত্রা করার পারমিশন থাকা সত্ত্বে যাত্রা করেছেন, এটা তার স্বাধীনতা। তারপরে উনি যখন মনে করেছেন যে আমার সাথে যে আচরণ করা হচ্ছে অথবা যে ধরনের সৌজন্যমূলক ব্যবহার করা উচিত ছিল সেটা অনুপস্থিত ছিল, সেখান থেকে আবার তার ফিরে আসাটা আমার মনে হয় তার ব্যক্তিগত সিদ্ধান্ত শুধু না, তিনি কিন্তু একটা রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী অংশ। যেহেতু একটা রাষ্ট্র সরকার আমাদের নির্বাচিত এসছে, সেই সরকারের একজন উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, উনি তাৎক্ষণিকভাবে আমার মনে হয় ওনার বিচক্ষণতা দিয়েই বিবেচনা করেছেন, ফিরে এসেছেন। এখন আমরা যদি একটু ব্যাপারটাকে ব্যবচ্ছেদ করি, খুব বেশি ব্যবচ্ছেদ করতে যাব না, ব্যবচ্ছেদ করতে গেলে আমি মোটা দাগে একটা কথা বলবো, এই একটি ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ক ছেদ হবে, সম্পর্কের ক্ষয় হচ্ছে, এটাকে আমি নিব না, বাট ইট ইজ এ সিগন্যাল। আমরা রোগী দেখি, আমরা রোগী দেখার সময় রোগীর গুরুত্বপূর্ণ সিগন্যাল মানে তার অসুবিধাগুলো যেমন বিবেচনা করি, তারপরে একটা পর্যায়ে আমরা ডায়াগনোসিস করি। তা আমার কাছে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে নেওয়াটা আমি মনে করি। আমি এদেশের নাগরিক হিসাবে মনে করি রাষ্ট্রকে বা সরকারকে এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে।
এখন আসেন একটা আমরা মানবিক বিশ্ব চাই, এটা সত্য কথা। আমরা এটাও জানি যে প্রত্যেকটা দেশ স্বাধীন, সার্বভৌম, তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সে চলবে। ইমিগ্রেশনের একটা ল আছে, সো ফার আই রিমেম্বার, সেটা হচ্ছে যখন একটা ব্যক্তি ভিসা পাবেন, তিনি ওই দেশের তার দেশের এয়ারপোর্ট থেকে ওই দেশের উদ্দেশ্যে যাত্রা পর্যন্ত ওনার পারমিশন হলো। তারপরে ইমিগ্রেশনের লটা হলো যে আরেকটু ফার্দার যদি কিছু লাগে প্রয়োজনে, সেটা তথ্য যাচাই বাছাই করতেই পারে। কিন্তু যে বিষয়টা ঘটে গেছে সেটা যতদূর আমার নজরে এসছে সেটা অত্যন্ত অসৌজন্যমূলক। এটা আমরা কোনোভাবেই এত বড় একটা বৃহৎ রাষ্ট্র, আমি মনে করি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানকার রাষ্ট্র ব্যবস্থায় তাকে আটকানোটা অসৌজন্যমূলক। জি, আশরাফ কায়সার, আপনি বলছিলেন যে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার আসা এবং আসার পরপরই যে বক্তব্যটা, ভারতের 140 কোটি জনগণ, বাংলাদেশের 20 কোটি, 160 কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই হবে। জি, আমি আপনাকে বলি, আমরা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক একটা নাজুক সময় পার করছে, এটি নিয়ে কারো কোনো দ্বিধা নেই। ধরেন 2 বছরের আগে, মানে আমাদের 5ই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, এটি একটি বদলে যাওয়া বাংলাদেশ। এই রিয়ালিটি ভারতকে হজম করতে হবে। কিন্তু তাদের হজম করতে কেন কষ্ট হচ্ছে বলি, তারা 15 বছরে বাংলাদেশকে যে বেপরোয়াভাবে ব্যবহার করার সুযোগ পাচ্ছিল, এবং ভারত রাষ্ট্রের অপরাধ সমূহ বাংলাদেশের ব্যাপারে, এটি কিন্তু আমরা এখনও, আমি আশা করব বিএনপি সরকার কোনো একভাবে সুগ্রন্থিতভাবে বলবে। ডক্টর ইউনূস সরকারকে আমরা অবস্থান নিতে দেখেছি, কিন্তু এই কথাগুলো বলতে দেখিনি। 3টি জাতীয় নির্বাচন যে নষ্ট হয়েছে এবং ভারত তাকে সমর্থন দিয়েছে। ভারতের একজন পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে আলোচনা করেছেন। এই যে আপনারা একটু আগে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বললেন, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের শিষ্টাচারের মধ্যে পড়ে? আরেকটি দেশের পচা নির্বাচনকে জোড়াতালি দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা, এটা কি ভারতের কাজ? কাজেই ভারত বাংলাদেশের ব্যাপারে যে অপরাধ সমূহ করেছে, এটি আমাদের একটি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে ধরেন ডক্টর জাহেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এর আগে যিনি উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার, তিনি বলেছেন যে তার ভারতের কাছে শুল্ক চাইতে লজ্জা লাগে ট্রান্সশিপমেন্টের। কেন? কারণ তারা নাকি রক্তের সম্পর্কিত। আরেকজন বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। এগুলো আমরা জীবনে কখনো 2 দেশের মধ্যে খুঁজে পাইনি। কাজেই ভারত অভ্যস্ত ছিল স্বামী স্ত্রীর সম্পর্কে, আওয়ামী লীগ সরকারের উপদেষ্টারা এগুলো বলতেন। কাজেই এখন ডক্টর জাহেদ বা বাংলাদেশে যে তরুণরা রাজনীতিতে এসছে, তাদের যে ভাষা, এটি ভারতকে উপলব্ধি করতে হবে। গত 2 বছর ভারত বাংলাদেশের ব্যাপারে যে প্রোপাগান্ডা করেছে, এই যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে, ডক্টর ইউনূস জঙ্গিদের নেতা, এই সম্পূর্ণ বক্তব্যগুলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। বাংলাদেশ কিন্তু ভারতের ব্যাপারে বলেনি। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, এটি ভারতেই বলা হয়। বাংলাদেশ এই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যায়নি। নরেন্দ্র মোদী ভারতকে হিন্দু রাষ্ট্র বানাচ্ছেন, সেইখানে সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ অত্যাচার হয় তার বিন্দুমাত্র বাংলাদেশের ছিটাফোঁটা নাই। বাংলাদেশ এই জায়গায় যায়নি। কাজেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে বাংলাদেশ কিন্তু কথা বলে না। কিন্তু বাংলাদেশ যে স্ট্যান্ডটি নিয়েছে, প্রফেসর ইউনূসের অন্য অনেক অসফল কাজের বাইরে যে সফল জায়গাটি আমি পছন্দ করি, সেটি হচ্ছে একটি সম্মানের এবং সমতার সম্পর্কের কথা উনি বলেছেন। এবং আমরা ভারতের সাথে সম্পর্ক করতে চাই, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। আমরা আমাদের নদীপথ, রেলপথ, বিমানবন্দর ভারতকে ব্যবহার করতে দিতে চাই। আমরা শুল্ক আহরণ করতে চাই, আমরা অর্থনৈতিকভাবে উন্নত হতে চাই। কিন্তু আমাদেরকে সম্মান না করে অতীতে ভারত যেভাবে চলছিল সেটি কিন্তু আর চলবে না। এটি যদি ভারত উপলব্ধি করতে এখনও ব্যর্থ হয়, ধরেন নতুন যিনি হাই কমিশনার এসছেন, দেখুন পায়ে হেঁটে তো ঢুকতেই পারেন, আমরা তাকে সাধুবাদ জানাই যে সীমান্ত অতিক্রম করে ঢুকেছেন। কিন্তু উনি ঢুকে যে কথাগুলো বলেছেন অত্যন্ত আপত্তিকর। আমরা 2টি আলাদা রাষ্ট্র, আমাদের 2টি আলাদা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কাজেই 2 দেশের নাগরিক মিলিয়ে 2+2 যোগ করলে 4 হয়, এভাবে রাষ্ট্রের কূটনীতি ঠিক হয় না। বাংলাদেশ রাষ্ট্রের জনপ্রতিনিধি কারা হবে? কেন ঠিক হবে না? তাদের মূল মোটই তো সেই অখণ্ড ভারতের যে বক্তব্যগুলো, তারা তো তাদের জায়গায় ঠিক আছে। শোনেন, আমি একটা কথা বলি, আমাদের জনপ্রতিনিধি কে হবে, আমাদের সরকার কি হবে, আমরা কি ইসলামী রাজনীতি বেছে নিব না জাতীয়তাবাদী রাজনীতি বেছে নিব, সব বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দায়িত্ব।
এটি বাইরের কোনো শক্তির, অতীতে ভারত যেগুলো করছিল, শোনেন, বাংলাদেশের একটি চ্যানেলে অনুষ্ঠান হতো বাংলাদেশের অসুখ নামে, চ্যানেলটির নাম ৭১। কি অসুখ, কেন বিএনপি ভোট পায়, কি অসুখ, কেন বাংলাদেশি জাতীয়তাবাদ আলোচিত হয়। এটি ছিল বাংলাদেশের নাগরিকদের করা অনুষ্ঠান, যে বাংলাদেশের অসুখ নাকি বিএনপি কেন জনপ্রিয়, কেন জিয়াউর রহমান জনপ্রিয়। আপনি বোঝেন এবার, কাজে আমাদের দেশের ভেতরে তো সমস্যার কোনো অন্ত নাই। আমাদের একটি অংশ তো ওখানে দিকে তাকিয়ে থাকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য। কাজে কিন্তু আমরা এখন যে বদলে যাওয়া বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেখানে আমাদের তরুণদের মধ্যে চোখে মুখে দেখতে পাচ্ছি স্বপ্ন এবং সাহস। সেটি হচ্ছে ভারতকে আমরা পাশে রেখে এগোতে চাই, কিন্তু দুই দেশের জনগণ যোগ করে আমাদের কল্যাণকর রাষ্ট্র করতে হবে, দুটি আলাদা দেশ, এটি আমাদের প্রয়োজন নাই। এই হাই কমিশনারকে আমার ধারণা সম্পর্কটি স্বাভাবিক করতে হবে। উনি আবার যে অতিরিক্ত কথা বলছেন, এটি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের সরকার রয়েছেন। শোনেন, আমি 7 দিন আগে নেপালে ছিলাম, ভারতীয় নাগরিক এবং নেপালের নাগরিকদের সাথে অনেক কথা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ সমস্যা অন্তহীন। সেখানে এখন যে সরকারটি আছে সেটি একটি অত্যন্ত ধর্মীয়, অত্যন্ত উগ্র। আপনি পশ্চিমবঙ্গে দেখেছেন বাংলাদেশের ব্যাপারে কি মন্তব্য করা হয়, আপনি দেখেছেন পুশিন করা হচ্ছে, আপনি দেখেছেন এখনো সীমান্ত হত্যা বন্ধ হয়নি। এগুলো আমাদের আন্তঃনদীর সম্পর্ক এখনো শেষ হয়নি। কাজেই আমাদের অনেকগুলো দাবি আছে যেগুলো আমরা শক্তভাবে দাঁড়িয়ে ভারত থেকে আদায় করতে চাই। আমাদের রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা, তারা যেন অতীতের মতো ভারতের দিকে না ঝুঁকে বাংলাদেশপন্থী, মুখে সবার আগে বাংলাদেশ যেটি আমরা বলি সেটি যেন আমরা করতে পারি আমাদের প্রত্যেকটি পদক্ষেপে। কাজেই এই নতুন হাই কমিশনারকে আমরা সাধুবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। উনি একজন ঝানু রাজনীতিবিদ, একজন মন্ত্রী মর্যাদার লোককে বাংলাদেশে পাঠানো হয়েছে, কিন্তু আমরা সেই পুরনো অভ্যাস, পুরনো যে কথাবার্তা, এই যে 1971-কে ভারত যেভাবে ব্যবহার করে, আপনি দেখেছেন যে বলিউডে কি কি সিনেমা বানানো হচ্ছে। এটি বাংলাদেশ যুদ্ধ তারা বলে না, এটি ইন্দো পাক ওয়ার বলা হয়। আমাদের জোরালোভাবে প্রতিবাদ করা উচিত। ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গিয়ে 16ই ডিসেম্বর কতদিন পালন করবে এই নিয়ে প্রশ্ন করা উচিত। কারণ যুদ্ধটি করেছে মুক্তিযোদ্ধারা, শেষ সময় নিশ্চিতভাবে ভারত সাহায্য করেছে, আমাদের শরণার্থীকে করেছে। যা ঘটেছে সেটি আমরা বলতে চাই, যা ঘটে নাই সেটির প্রতিবাদ করতে চাই। পরের ভাই, আশরাফ কাসের ভাই, একটি কথা, যে সবার আগে বাংলাদেশ, এটা আসলে বিএনপি বিশ্বাস তো করে নিশ্চয়ই, তো বিশ্বাস করলে এই যে ভারতের দিকে ঝোঁকার একটা কথা, এটা কেন আসে এই কথাটা? এটা আপনি কোন প্রেক্ষাপটে বলতে চান বা বলতে শুনছি আমি, সেটার উত্তরটা দেওয়ার আগে আমি একটা ব্যাপারটা এখানে পরিষ্কার করি। সেটা হচ্ছে, দেখুন, সবার আগে বাংলাদেশের এই কনসেপ্টটি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুধুমাত্র একটা উচ্চারণের মধ্যে দিয়ে কথাটা বলতে চাননি। তিনি জানেন যে একটা দেশ এমন একটা জায়গাতে, এমন একজন প্রতিবেশী বেষ্টিত হয়ে আমরা এখানে অবস্থান করি, সেখানে গত 15টি বছর ধরে আমাদের জনগণকে ঠিক প্রকৃতপক্ষে উপলব্ধি করতে দেওয়া হয়নি কখনো যে আমাদের স্বাধীনতা আছে। বাংলাদেশ নামক একটা দেশের উচ্চারণের যে আমাদের যে গর্ব, সেই গর্বের জায়গায় প্রতি মুহূর্তে তাকে আহত করা হয়েছে। এবং সেটা সরকার, যে আমাদের যে বিগত সরকার ছিল তারাই করেছে, এবং তারা প্রতিটি জায়গাতে অযাচিতভাবে ভারত শব্দটিকে তারা সামনে এনেছে। এমনকি নির্বাচন প্রভাবিত করার জন্য তার মধ্যে ভারত আছে, সব ঠিক হয়ে যাবে, তলে তলে সব ঠিক, ভারত আছে, আমরা আছি। এই যে প্রত্যেকটা জায়গাতে, বা আমরা ভারতে গিয়ে বলে এসেছি যে পরের বার আমাদের সরকারকে রাখতে হবে, অর্থাৎ আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন মনে হচ্ছিল যে ওই অনুষঙ্গ বাদ দিয়ে আমাদের কোনো কথা চলে না। সেখানে কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল এমন একটি স্লোগান, এমন একটা উপলব্ধি, এমন একটা প্রত্যয়, যেটার মধ্যে দিয়ে সবার আগে এই বাংলাদেশ, এই কথাটা শুধুমাত্র কথার কথা না, এই দেশের 20 কোটি মানুষের মন এবং মননের প্রত্যেকটা জায়গায় যেন এটা দখল করে রাখে। দ্বিতীয় কথাতে আসি, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই যে আমাদের জনগণের ভেতরে যে পারসেপশনটা তৈরি করেছে, এই দায়কে আমাদের। আপনি যদি বলেন যে আজকে দেশের মানুষকে এই যে উপলব্ধিটা দেওয়া হয়েছে, তিনটি নির্বাচন, যে নির্বাচনের কোনো রকম বিন্দুমাত্র বৈধতা থাকে না, যে কথাটা আশরাফ ভাই একটু বলেছেন, সেগুলোকে প্রত্যেকটাতে বৈধতা দেওয়াই হয়েছে। বরং এমন একটা ব্যাপার বলা হয়েছে যে ওইগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, ওইটাকে মেনে নিয়ে তোমাকে জীবনযাপন করতে বাঁচতে হবে। সেই জায়গাতে বাংলাদেশের মানুষের যদি এরকম একটা তীব্র একটা ভেতরকার একটা কষ্ট, ভেতরকার একটা প্রতিবাদ, এবং এই প্রতিবাদের ভাষাটার ভেতর থেকে যদি এরকমটা আসে যে ভারতের প্রতি আমাদের কোনো রকম এই মুহূর্তে ওই রকম কোনো নমনীয়তা দেখাবার যে ব্যাপারটি, যেটা অনেকে হয়তো ভারতের পক্ষ থেকে আশা করে, সে জায়গায় সম্পর্কের এই অবনতিশীলতার জায়গাতে দায় ভারতের, এটা ভারতকে প্রথমে মানতে হয়।
এবং যে ভুলগুলো অতীতের হয়েছিল সেগুলোকে সাথে নিয়ে যদি তারা মনে করে যে সম্পর্কের উন্নয়ন হবে, তাহলে দেশের মানুষ তো এটা গ্রহণ করবে না। সরকার তো জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো জিনিস না। এই বাংলাদেশ সরকার, জনাব তারেক রহমান, তিনি কি বোঝেন না এই মুহূর্তে বাংলাদেশের জনগণ ভারত সম্পর্কে কি মনোভাবটি রাখেন? আপনি যেটা বলছেন যে এটা কি শুধু কথার কথা থাকবে নাকি ভারতের প্রতি এই সরকারের আনুগত্য বা ভারতের প্রতি এই সরকারের কোনো একটা স্পর্শকাতরতার জায়গাকে আপনি চিহ্নিত করতে চাইছেন কিনা জানি না। তা উনি খুব ভালো করে জানেন যে দেশের মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে কোনো রাজনীতি এই দেশের মানুষের জন্য বা কোনো সরকারের জন্য কখনো কোনো শুভ জিনিস নয়। তো সুতরাং সরকারের যতটুকু না দায় তার চাইতে অনেক বড় দায় ভারতের, এবং তাদের এটা বোঝা দরকার যে ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছে তার জন্যই আমাদের জনগণের এই বীতশ্রদ্ধ মনোভাবটা তৈরি হয়েছে। আমরা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথেই থাকতে চাই, সবসময় চেয়েছিও সেটা, এবং ৭১-এর যে অবদানটা ভারতের আমাদের মুক্তিযুদ্ধের জন্য ছিল সেটার প্রতি আমাদের সত্যিকার অর্থে কোনো রকম সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমাদের কোনো রকম অস্বস্তি নেই। কিন্তু সেটাকে ব্যবহার করে আপনি যদি আমাদেরকে সেই কৃতদাসের অনুভূতিটা দিতে চান, তো সেটা তো দেশের মানুষ মানে না। যদি সেটা দেশের মানুষ না মানে, তো সরকারের মানার সুযোগটা করি। সুতরাং যদি রিপেয়ার করতে হয়, মেরামত যদি করতে হয় কোথাও, তাহলে এই সম্পর্ক মেরামত করবার জন্য ভারতের পক্ষ থেকে ওই স্বীকারোক্তিগুলো থাকা দরকার যে না, আগে যে চেষ্টাটি ছিল একটি দেশের পরিবর্তে একটি দলের তাদের প্রতি সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার যে একটা রাজনীতি, যে কূটনীতি তারা করেছেন, সেটার বাইরে এসে বাংলাদেশের জনগণকে আস্থায় নেওয়ার দায়িত্ব তাদের, এবং সেটা যত দ্রুত তারা করবেন এই সম্পর্ক উন্নয়ন ততটাই হবে। আমি মনে করি একজন রাজনীতিবিদ, তাকে মন্ত্রী পদমর্যাদা এখানে হাইকমিশনার করা হয়েছে, তিনি এই বিষয়গুলো যত দ্রুত উপলব্ধি করবেন এবং সে নিয়ে কাজ করবেন, এদেশের মানুষকে তিনি যতটা সহজে এটা বোঝাতে পারবেন এবং যতটা দ্রুততার সাথে বোঝাতে পারবেন যে না, আমরা সেই অবস্থানটি পরিবর্তন করেছি, এখন আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে দেখি, দিল্লির সাথে ঢাকার সম্পর্ক দেখি, এবং সেক্ষেত্রে ওই একটা পশ্চিমবঙ্গ কিংবা আসাম কিংবা পার্শ্ববর্তী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলবেন না যে আমরা বাংলাদেশি নাগরিকদেরকে আমরা সীমান্তে জড়ো করে সুযোগ পেলেই যখন দেখবো যে অন্ধকার তখন পুশিন করে দেব। এই ব্যাপারটির ক্ষেত্রে ওই প্রবণতাটা একসময় তারা ভাবতে পারতো, কিন্তু এখন দেখবেন বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ভাষা কিন্তু বদলে গেছে। তারা কিন্তু বলছে যে আমরা সমুচিত জবাব দেব, কোনো রকম চেষ্টা করবে না। এবং তার সাথে আরও একটা উল্লেখযোগ্য যে জিনিসটি আছে, যেটা দেখবেন বিজেপির সাথে কিন্তু শত শত বাংলাদেশের গ্রামবাসী কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে যায় যে আমরা এটা করতে দেব না। তো সুতরাং এই ভাষাগুলো, এই বাংলাদেশের মানুষের মনোজগতের এই পরিবর্তনটাকে উপলব্ধি করাটাই তো কূটনীতি। তারা তো এখানে যারা আছেন তাদের তো বাংলাদেশের এই আলো বাতাসের মধ্যে তো তারা দেখছেন, তারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের মনোভাবকে উপলব্ধি করবার মতন একটা অবস্থান থেকেই তো এই বাংলাদেশের তারা এই জায়গায় কূটনৈতিক যে পদমর্যাদায় তারা আছেন, আমাদের সেই হাই কমিশনার সহ। সেই জন্য জনাব ত্রিবেদী এসেছেন এখানে, আমরা স্বাগত জানাই। আমরা আশা করব যে এটার মধ্যে দিয়ে সেই শুভ সূচনা তারা করবেন, যেখান থেকে সম্পর্ক উন্নয়নের প্রকৃত দৃশ্যমান যে কার্যকরণ সেটা আমরা দেখব, এবং সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের, ঢাকার সাথে দিল্লির হবে। আমরা পশ্চিমবঙ্গ কিংবা গৌহাটিকে আমরা এই সম্পর্কের কোনো নিয়ামক, এই জায়গায় কোনো একটা ইন্টারফারেন্সের জায়গায় আমরা দেখতে চাই না। জি, আব্দুল লতিফ স্যার, বাংলাদেশের জায়গা থেকে আমাদের পায়েল ভাই বলছিলেন যে আমাদের সরকারের যে অবস্থান বা উপলব্ধির কথা, ভারতের এই উপলব্ধি হবে কিনা বা উপলব্ধি হওয়ার সুযোগ আছে কিনা আমরা দেখছি না। যে পুশিন, সীমান্ত হত্যা, কোনো কিছু তো বন্ধ হয় নাই। তার উপর আবার এই বছরের শেষে গঙ্গার চুক্তিটা শেষ হয়ে যাবে, সে বিষয়ে আলোচনা সামনে এসেছে। এখন এই মুহূর্তে সম্পর্কের অবনতি হওয়া আমাদের জন্য বা ভারতের জন্য লাভ ক্ষতির হিসাবটা একটু বুঝতে চাই। বৃহৎ দেশের ক্ষতি পরিমাণ বেশি হয় এই কারণে যে বৃহৎ দেশ শুধুমাত্র যে বড় সেই জন্য নয়, তারা আমাদের সঙ্গে ব্যবসা বেশি করতেন, আমাদের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি ছিল, আমরা আনতাম বেশি দিতাম কম, অর্থাৎ তারা বেচেন বেশি কেনেন কম। তো এই ব্যবসাটা তো তাদের ক্ষতিগ্রস্ত হবে। তাতে করে কার ক্ষতি হবে? ভারতের ব্যবসায়ীদের ক্ষতি হবে। ভারত থেকে আমদানি কমবে, ভারতের সঙ্গে আমাদের যাতায়াত কমবে। আমাদের রোগীরা তো, এই যে আমরা 3 জন ডাক্তার আছে এখানে, আমাদের রোগীরা তো যখন তখন ভারত যেতেন, বিনা কারণেও যেতেন। মানে ওখানে যান, একটু বেড়ান, একটু সিনেমা দেখেন, আবার একটু রোগ পরীক্ষাও করান, বা বেড়াতে গেলে একটু পরীক্ষা করিয়ে চলে আসেন। এই টাকাটা তো মানে রীতিমতো পশ্চিমবঙ্গের একটা লাইফলাইন ছিল। তারপরে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে যান লোকজন, বেড়াতে যান, এই ধরেন খুলনা থেকে একটু দূরে গেলেই তো কলকাতা, তো সেই টাকাটাও তো তারা পাবেন। অর্থাৎ আর্থিক ক্ষয়ক্ষতি তাদের হবে। হতে পারে তারা অনেক বড় দেশ, কিন্তু আমরাও কিন্তু কম আর্থিক বিনিয়োগ সেখানে করতাম না, আমাদের লোকজন টাকা দিতেন। তারপরে হচ্ছে মানুষের একটা সুসম্পর্ক, এটা সবসময় ছিল। সরকার যেখানেই থাক, অনেকের আত্মীয় স্বজন ভারতে থাকেন, ভারতের বহু মানুষের আত্মীয়তা এখানে আছে। ভারতীয় সঙ্গীত শিল্পীরা, অভিনেত্রীরা, অভিনেতারা আমাদের এখানে অনেক কাজ করেছেন। তো এদের তো সেই আয় বরকত বন্ধ হবে।
তারপরে যেটা রয়েছে, রাজনৈতিক সুসম্পর্কের কারণে ভারত অন্তত নিশ্চিন্ত মনে একটা দিক নিয়ে শান্তিতে থাকতে পারত। নিজের অশান্তি যদি তৈরি করে তাহলে স্বাভাবিকভাবে এখানেও এক ধরনের অশান্ত পরিবেশ তৈরি হয় এবং সেটা তাদের জন্য তো খুব ভালো হবে না। আপনি চিন্তা করে দেখেন, অনেকগুলো হস্টাইল নেশন আছে ভারতের আশেপাশে, আরেকটা হস্টাইল নেশন তৈরি করার প্রয়োজনীয়তা তাদের কি? এবং এখানে তো তারা রাজনৈতিকভাবে একটা আমি বলবো অবিমৃষ্যকারী সিদ্ধান্ত নিচ্ছেন। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার তো কোনো কারণ নেই। আপনি সীমান্তে যা করছেন এ তো সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার, এখানে তো সরকারের সম্পর্ক নাই আসলে। কিংবা এই যে সীমান্তে হত্যা করা, কিংবা বিভিন্ন সময় আমরা দেখেছি গরু ব্যবসায়ীকে প্রহার করা, ধান টান কেটে নিয়ে যাওয়া, লোকজনের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া, এই কাজগুলি তারা প্রায় করেন, এক ধরনের ইরিটেট করার চেষ্টা। তো সেই ইরিটেশনটা তারা অব্যাহত যদি রাখেন তাহলেও সেখানেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটা অবনতি হবে। আর আমাদের মধ্যে অনেক ধরনের সাংস্কৃতিক আদান প্রদান ছাড়াও আমাদের মধ্যে কিন্তু এক ধরনের সহযোগিতা সবসময় ছিল। আমাদের চিকিৎসকরা সেখানে পড়াশোনা করতে যান, আমাদের ছাত্রছাত্রীরা পড়তে যায়, এবং আমাদের মধ্যে ওই ধরনের কোনো মানে জাতিগত শত্রুতা ছিল না। কিন্তু এই শত্রুতাটা যদি তারা পয়দা করেন, এই পয়দা করলে এটার একটা সমস্যা তাদের নিতে হবে না। এটা তারা যদি না বোঝেন, এবং না বোঝেন বলে আমার মনেও হয় না, কারণ ওই দেশের বিরাট গণতান্ত্রিক ঐতিহ্য আছে, বড় বড় রাজনীতিবিদরা আছেন, ওই দেশে অনেক বুদ্ধিজীবী আছেন, তাদের লেখাপড়ার মানও অনেক উন্নত, তাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে। আমরা তো প্রশংসা করতে তাদের কোনো দ্বিধাগ্রস্ত না। আমাদের লোকজন যখন গান শুনে, তাদের গান শুনতে গিয়ে তো আমরা মনে করি না যে আমরা কোনো শত্রুর গান শুনছি। কিন্তু এই ধরনের শত্রুতামূলক আচরণের ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো একটা জেনারেশন শত্রু ভাবাপন্ন হয়ে গড়ে উঠবে। এটা আমার মনে হয় না যে তাদের জন্য ভালো কাজ হচ্ছে। তারপরও অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক ধরনের ছায়া শত্রু তৈরি করে বহু দেশ আছে। আপনি দেখবেন যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, তাদের হলিউডের একটা বড় কাজ হচ্ছে ছায়া শত্রু তৈরি করা। কখনো সেইখানে ছিল সন্ত্রাসবাদী গোষ্ঠী, কখনো ছিল রাশিয়া, কখনো ছিল পূর্ব ইউরোপ, কখনো ছিল মধ্যপ্রাচ্য, এরকম একটা তৈরি করে তারা, তার সঙ্গে তাদের টম ক্রুজ গিয়ে মারামারি করে। আপনি লক্ষ্য করলে দেখবেন ওই একই রীতি তারা এখন বলিউডের ছবিগুলিতে করছে। ধুরন্ধর, হ্যাঁ, এক ধরনের তাদের যেন সবাই মানে তাদেরকে ক্ষতি করতে চায়, চারিদিকে সব শত্রু, এমন এজেন্ট তেমন এজেন্ট। তো এইসব তৈরি করে তারা এক ধরনের রেটরিক তৈরি করার চেষ্টা করছেন। তো এগুলি আমার কাছে মনে হয় যে মানে একটা ক্ষতিকর পরিবেশ তৈরি করবে। যে দেশে মনে করে নেহরুর মতো এত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী, যার বইগুলি বিশ্ব সাহিত্যের অংশ, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, কিংবা মামনিকে বাবা যে চিঠিটা আছে যেখানে ইন্দিরাকে তিনি চিঠি লিখতেন, যে দেশের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়ে তার সাথে পড়াশোনা করতে চাইতেন, সেই দেশের আচরণ যদি আজকে এইরকম হয় তাহলে বলতে হবে যে তাদের একটা সাংস্কৃতিক অধঃপতন হচ্ছে, এবং এই অধঃপতনের ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের আসলে কিছু আসবে যাবে না। আব্দুল সাগর খান, আপনি কি এই বিষয়ে বলতে চান নাকি আমি চিকিৎসা বিষয়ে একটু আমার মনে হয় চিকিৎসাতেই যাই, যথেষ্ট জি। হয়েছে। স্বাস্থ্য সেবার অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা সেবা সাধারণ মানুষের দূর করে পৌঁছে দিতে এবার বাজেটের কথা বলছি ৬৯,৪০৯ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। মোট জিডিপির ১.০৯%, এবং গত বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ। তো এই যে বাজেট দ্বিগুণ করা হলো, স্বাস্থ্য সেবার মান কি দ্বিগুণ হবে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা যদি অঙ্ক নিয়ে বসি তাহলে দেখব দ্বিগুণের থেকেও বেশি। আমরা একদিকে খুশি হব যে আমাদের স্বল্প বাজেটের স্বাস্থ্য বাজেট ছিল, সেটা দ্বিগুণের বেশি হয়েছে, এটা একটা সুখবর। কিন্তু সুখবরের পিছনে কিছু কথা বলার আছে। আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা যদি বড় আকারে দেখি তাহলে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্র বা সরকার এই স্বাস্থ্যকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং কতটুকু সহায়তা করছে, অর্থাৎ রাষ্ট্রের কমিটমেন্ট। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো সত্যিকার অর্থে পেশেন্ট ফ্রেন্ডলি অথবা পেশেন্ট সেন্টার্ড স্বাস্থ্য ব্যবস্থা আছে কিনা, বা না থাকলে সেটা রিভিউ করা হচ্ছে কিনা, অর্থাৎ পেশেন্ট ফ্রেন্ডলি একটা স্বাস্থ্য ব্যবস্থা। তৃতীয় হলো আমার যেভাবেই আমি চলি এই বিজ্ঞানের বিশ্বে আপনার গবেষণার কোনো বিকল্প নাই, গবেষণায় সহায়তামূলক অনুদান আছে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু এটা কিন্তু গেল কাগজের হিসাব। কাগজের হিসাব করার আগে আমরা মেডিকেল সায়েন্সে একটা কথা বিশ্বাস করি, আমি যেহেতু মেডিকেলের ছাত্র এখনো, আমি মনে করি প্রত্যেকটা জিনিসের রিভিউ হওয়া উচিত। আমরা যে একটা রোগের চিকিৎসা দেই বা ডায়াগনোসিস করি, সেখানে পুনর্বিবেচনা বা রিভিউর একটা সুযোগ থাকে। আমরা যদি অতীতকে একটু বিশ্লেষণ করি, অতীতকে বিশ্লেষণ করলে অনেক জায়গায় দেখেছি যথেষ্ট পরিমাণ বাজেট আছে, কিন্তু সেই বাজেটের যে ব্যবহারটা হলো
তার সাথে দুর্নীতি, অপরিপক্ক নীতি, অযোগ্য মানুষের অবস্থান, মেধার মূল্যায়ন না করা ইত্যাদি। কিন্তু ওই যে বাজেট দেওয়া হলো, কিন্তু বাজেটের যে আউটকামটা আসার কথা ছিল, এই বিভিন্ন কারণে আউটকামটা আসলো না। আমরা দেখি যে আমাদের মেধা এবং যোগ্যতার বিবেচনার বৈষম্য বিবেচনা করে আমরা খুব অতি নিকটেই আমরা দেখলাম একটা আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন। সত্যিকার অর্থে থিম ওয়াজ ভেরি কারেক্ট, কিন্তু আমরা কি কখনো নিজেকে নিজের আয়নায় দাঁড় করিয়ে প্রশ্ন করি যে আমি যে থিমটার উপর নতুন বাংলাদেশ গড়লাম, আসলে আমি কি তার মধ্যে একটা সত্যিকারের অংশগ্রহণকারী? এটা একটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা কথায় কথায় দেখি যে অবকাঠামো নতুন করে তৈরি করা হচ্ছে, নতুন মেডিকেল কলেজের ঘোষণা হচ্ছে, ভিত্তিপ্রস্তর দেয়া হচ্ছে, অনুদানও যাচ্ছে। আচ্ছা, আমার কি উচিত না প্রতি সংসদীয় আসনেই তো বোধহয় হবে নাকি? আমি দেখলাম যে আমাদের এই ঘোষণাটা খুব সহজে দেয়া হচ্ছে, কিন্তু আমি কি কখনো বিবেচনা করেছি? আজকে আব্দুল নূর তুষার ঢাকা মেডিকেল থেকে পাশ করে এসেছে, বৃহত্তর মেডিকেল কলেজ। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছি। আমি দেখেছি বাজেট কিন্তু কালে কালে অনেক বেশি হয়েছে, কিন্তু বাজেটের রিফ্লেকশন কি আমি কাজের মধ্যে পাচ্ছি? আমার আত্মসমালোচনার প্রয়োজন আছে। আমি বাজেট দিলাম, কিন্তু বাজেটটা কিভাবে ব্যবহার হলো, অথবা বাজেটের টাকা ফেরত গেল কিনা, উন্নয়নের টাকা ফেরত গেল কিনা, গেলে কেন গেল, আমি ব্যবচ্ছেদ করি। আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র, সবসময় আমরা ছাত্র থাকি কারণ আমরা সবসময় আপডেটেড পড়াশোনা করতে চাই। আমি অন্তত অর্থনীতি ভালো না বুঝলেও চিকিৎসা অর্থনীতিকে যোগাযোগের চেষ্টা করি। আমি যে প্রশাসক নিয়োগ করছি, যে প্রশাসনটা সাজাচ্ছি, আমি আমাকে প্রশ্ন করি, তো আমি কি ঠিক জায়গায় ঠিক মানুষটাকে দিচ্ছি? অথবা আমি এতদিন যা কিছু করলাম, অনেক বাজেটই তো বেড়েছে, আমার কোন কোন ক্ষেত্রে আমার ত্রুটি ছিল সেটা নিয়ে কি আমি বিশ্লেষণ করেছি? যদি সত্যিকার অর্থে অতীতকে আমরা বিশ্লেষণ করি, বর্তমানকে আমরা ভাবি এবং ভবিষ্যৎকে ফোকাস করে যদি আমরা আগাই, এর মধ্যে অনেকগুলো যদি এসে গেল। এই যদিগুলো ভাঙার জন্য উই হ্যাভ এ চেইন, আমার রিভিউ করার অনেক চেইন আছে। আমি কিন্তু ভোক্তা পর্যায়ে, অর্থাৎ রোগীর মধ্যে আস্থার অভাব আছে কিনা, আমি বা আমার সরকার অথবা আমি চিকিৎসক হিসেবে তার আস্থা অর্জন করতে পারছি কিনা, এটা আনতে হবে, এটা বিবেচনায় আনতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, মেধা এবং যোগ্যতার বিবেচনা যে জাতি করে না অথবা করতে চায় না, সেখানে কিন্তু উন্নয়ন এবং উন্নতির আশঙ্কা আমি দেখব। আমি বিশ্বাস করি ইট ইজ ভেরি মাচ কমিটেড যে আমরা ডাবল বাজেট পেয়েছি। আমি অত্যন্ত আস্থার স্বপ্ন দেখছি, কিন্তু আস্থার স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে মূল কথা। আমি বিশ্বাস করি বর্তমানে নির্বাচিত সরকার, এটা আমি বিশ্বাস করতে চাই যে এই বিষয়টা নজরে রেখে, অতীতের বিষয়গুলোকে স্মরণ করে এবং অতীতের যে দুর্বলতাগুলো ছিল সেগুলোকে হিল করার জন্য, এটাকে আমরা বলি যে ক্ষত তৈরি হবে কাজ করতে গেলে, কিন্তু ক্ষত নির্মূলের ব্যবস্থা এটা আমরা করছি কিনা, সেখান থেকে আমার পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে কিনা, টোটাল হেলথ ইকোনমিতে আমি আসলে দিচ্ছি কিনা, এটা বিবেচনার বিষয়। শুধু বাজেট বড় দিয়ে আমি এই তাৎক্ষণিক খুশি হলাম, কিন্তু এই খুশি পুরোপুরি হওয়ার জন্য আমি সামনের দিকে তাকিয়ে থাকি। জি, আমরা একটু পাভেল ভাইয়ের কাছে যেতে চাই। পাভেল ভাই, এই যে অনেকগুলো যদি বলেছেন আমাদের আব্দুল শাকুর খান, এবং ঠিক জায়গায় ঠিক মানুষ বসানো হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন এসেছে। আপনার বক্তব্যটা পেলে ভালো হতো। আপনি প্রথমে যেটা বলেছেন যে বাজেটের যে আর্থিক বৃদ্ধি, যেটা, তো এখন বিষয়টা হলো কি যে দেখুন, বাজেটে তো অর্থ বরাদ্দ সরকার একটা দৃষ্টিভঙ্গি থেকে করেন। তারা জনমুখী একটা বাজেট, অন্তর্ভুক্তিমূলক একটা বাজেট দিতে চেয়েছেন, কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে একটা বাজেট দিয়েছেন, এবং সেই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য অন্য যে কোনো খাতের থেকে গুরুত্ব পেয়েছে, এবং এটা এই সরকারের কমিটমেন্টই আছে। এবং আপনারা জানেন যে খুবই উচ্চাভিলাষী একটা অঙ্গীকার 31 দফার মধ্যে দিয়ে কিন্তু জনাব তারেক রহমান কিন্তু জনগণের কাছে, দেশবাসীর কাছে ইতিমধ্যে করেছেন যে তিনি পর্যায়ক্রমিকভাবে এই স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ জিডিপির 5% এবং শিক্ষার বাজেটও জিডিপির 5% নিতে চান। তো একটা দেশের শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে, যেমন আপনি যদি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, সে দেশের কিন্তু সম্পদ বলতে কিছু নেই। তারা যখন লি কুয়ান ইউ যখন মালয়েশিয়া ফেডারেশন থেকে যখন সিঙ্গাপুর যখন আলাদা হয়ে গেছে, তখন ওই দেশের জন্য টিকে থাকাটা কঠিন ছিল, কিন্তু তারা টিকে থাকার ক্ষেত্রে দুটো জিনিসকে বেছে নিয়েছে। একটা হচ্ছে যে শিক্ষা, আর একটা প্রযুক্তির উন্নয়ন। অন্য কিছু তাদের কাছে নেই, এবং সেটা দিয়ে কিন্তু তারা এশিয়ার মধ্যে থেকেও এশিয়ার ভেতরে একটা আন্তর্জাতিক বা ইউরোপ বা আমেরিকার মতন একটা দেশে পরিণত হয়েছে।
আমরা বাংলাদেশকে কোনো দেশের সাথে তুলনা করতে চাই না, আমাদের সে মালয়েশিয়া বলুন সিঙ্গাপুর বলুন কারো মতো হওয়ার দরকার নেই। বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ হোক, এটাই শেষ কথা। এই 70,000 কোটি টাকা যদি আপনি 365 দিনের হিসেবে নিয়ে যান, তাহলে প্রতিদিন যে যত কোটি টাকা খরচ করতে হবে সেই সক্ষমতা আমার আছে কিনা। আমি কিন্তু সরকারের সদিচ্ছার সাথে সাথে খুবই সন্দিগ্ধ চিত্তে এই কথাটি বলতে চাই যে আমাদের বর্তমানের যে ব্যবস্থাপনা তাতে এটি অনেক বড় চ্যালেঞ্জ। অনেক অনেক অনেক, এই অনেক শব্দগুলো অনেকবার উচ্চারণ করে তারপরে বলতে হবে চ্যালেঞ্জ। কারণ হচ্ছে দেখুন, আপনি ব্যয় করবেন কোথায়? আপনার হাতে তো 365 দিনে গোনার সময় আছে। অতীতের অভিজ্ঞতা বলে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমনিতেই নন পারফর্মিং একটা মন্ত্রণালয়। এরা দেখেন যে মার্চ মাস পরবর্তী অর্থ বছরের প্রায় 3 মাস বাকি থাকতেও দেখেন তাদের পারফরমেন্স 25%, 30% ঘুরপাক খায়। তারপর শেষের 3 মাসে খুবই জোরাতালি দিয়ে বিল টিল দিয়ে মোটামুটি যন্ত্রপাতি কিনে অবকাঠামো উন্নয়নের পিছনে ব্যয়টাই করে কোনো রকমে হয়তো 70-80% হয়। তারপরে কিন্তু এই মন্ত্রণালয় পয়সাটা ফেরত দেয়, অন্য মন্ত্রণালয়গুলো সেটাকে ঘাটতির মধ্যে থেকে ব্যবহার করে। দেখুন, একটা ঘাটতি বাজেটের একটা আগামীর বাজেট, সেই বাজেটের ভেতরে 70,000 কোটি টাকা সংস্থান আপনাকে করা হয়েছে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, যে আমি জনগণ তো এটার ফলাফল দেখতে চাইবে। আপনি 70,000 কোটি টাকা সরকার খরচ করেছে, কিন্তু সেটা যদি কোথায় গেল সেটার তো একটা ব্যবস্থা মানুষ দেখবে, তাই না? আপনি স্থাপনা তৈরি করার উদ্যোগ নিতে পারেন। সরকার বলেছেন যে 51 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে, জনাব তারেক রহমান বলেছেন যে 101 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবেন, কারণ 51টি তার মা করেছেন, 31টা তার বাবা করেছেন, তিনি সেগুলোর চেয়ে দ্বিগুণ করে একটা জায়গা নিতে চান। উদ্দেশ্য কিন্তু এটা না যে যদি শয্যা সংখ্যা বৃদ্ধির একটা হাসপাতাল গ্রাম প্রত্যেকটা উপজেলায় দেবেন। সেই জায়গায় তিনি বলেছেন যে এটাকে একটা কার্যকর হাসপাতালে পরিণত করা, অর্থাৎ এখানে ক্যান্সার চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা, কিডনির চিকিৎসা, ডায়ালিসিস সুবিধা এখানে সংযুক্ত করা, এবং আমাদের যারা প্রতিবন্ধী শিশু যারা রয়েছেন তাদের জন্য সেখানে চিকিৎসার ব্যবস্থাপনা রাখা। অর্থাৎ সার্বিকভাবে জনগণের কাছে অন্তত এই রাজধানীমুখী শিক্ষা মানে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে পরিবর্তন করা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে প্রতিরোধকে গুরুত্ব দিয়ে এই কিউরেটিভ ট্রিটমেন্ট, যেটা খুব অনেক ব্যয়বহুল, যেটা আমরা করতে পারবো না, একটা সময় আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। একটা হৃদরোগের একটা রিং পরানোর, একটা বাইপাস সার্জারি করার যে টাকা, তার চাইতে সিগারেট বাদ দিয়ে আপনি যদি সুষম খাবারের মধ্যে থেকে গিয়ে যদি অন্তত 10% হৃদরোগীকে যদি আপনি কমাতে পারেন, তাহলে যে অর্থনীতিতে যেটার যে প্রবৃদ্ধিটা আনবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই গ্রামীণ পর্যায়ে প্রায় 1 লক্ষ গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগের চেষ্টাটা আছে। উদ্দেশ্যটা কিন্তু একটাই, সেটা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য। এটার মানেই না যে সবার ঘরে ঘরে ওষুধপত্র দিয়ে সবাইকে অপারেশনের মধ্যে আনা, সেগুলো নয়। ব্যাপারটা হলো যে রোগীরা যেন বা জনগণ যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, কিন্তু তাদের হাসপাতালমুখী হওয়ার প্রয়োজনটা যেন কম হয়। এই বাজেটের মূল লক্ষ্যটি এই জায়গাতে সীমাবদ্ধ, এবং সেটা কিছু যন্ত্রপাতি কেনার মধ্যে দিয়ে না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা বিদেশে যে সমস্ত চিকিৎসার জন্য যান, বেশিরভাগ জায়গাতে যেমন তুষার বলছিল যে বেড়াতে গিয়ে চিকিৎসা, সেটা অংশগ্রহণ বাদ দিয়ে আমাদের অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের কিছু রিপ্লেসমেন্ট সার্জারিতে আমাদের দক্ষতার অভাব আছে, আমাদের বোন ম্যারো রিপ্লেসমেন্ট, আমাদের নিউরোসার্জারির কোনো জায়গাতে আমাদের দক্ষতাটা তেমন অর্থে নেই, আমাদের বায়োমলিকুলার বা প্রেসিশন মেডিসিন এইগুলো জায়গাতে আমাদের দক্ষতাগুলো নেই। সেই জায়গাতে আমাদের গবেষণা সক্ষমতা বাড়ানো এবং প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। আপনি স্থাপনা যন্ত্রপাতি যতই আনেন না কেন, আপনার যদি এই স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে যে জনবল রয়েছে তাদেরকে যদি প্রপারলি যদি প্রশিক্ষিত করা যদি না দেয়, নার্সিং সেবাকে যদি আন্তর্জাতিক মানে যদি আপনি না আনেন, তাদেরকে দিয়ে শুধুমাত্র যদি দায়সারা গোছের নার্সিং সেবা দেন, আপনি স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি করতে পারবেন। একটু আমি বলতে চাই যে মানে আমার এই জায়গায় যদি একজন গ্রামের রোগী থাকতো, সে যে প্রশ্নটা করতো, অর্থাৎ এত স্থাপনা এত কিছু, দিন শেষে চিকিৎসকরা থাকবে, চিকিৎসাকে দেবে, তাদেরকে পাঠানো যাবে। এই যে এই কথাটি কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে থেকে যে কথা যখনই বলা হচ্ছে, সরকার কিন্তু ইনস্ট্যান্ট সেটা সমাধান করেছে। উনি বলেছেন যে উপজেলার নিরাপত্তার অভাব আছে, আনসার দিয়ে দিয়েছে, এর ক্ষেত্রে সমস্যা হয়নি। এখন আপনি যদি বলেন যে উপজেলাতে যে কারণে একজন চিকিৎসক থাকতে চান না, ঠিক আছে, ওখানে বাসস্থানের সমস্যা আছে, ছেলে মেয়েদের লেখাপড়ার সমস্যা আছে, এই সরকারের তো শিক্ষার ক্ষেত্রে তো সমান রকম প্রবৃদ্ধিমূলক একটা বাজেট তারা দিয়েছেন। তো সুতরাং উপজেলা পর্যায়টি যদি আজকে সেই উপজেলার সেই অন্ধকার উপজেলা না থাকে, সেখানে যদি শিক্ষার সুযোগ থাকে, ওই হাসপাতালটি যদি স্বাস্থ্যের সুযোগ বা ব্যবস্থাপনা দেয়, তাহলে তো পরে এই যুক্তি দিয়ে বলা যাবে না ওখানে থাকার পরিবেশ নেই, থাকা যাবে না। যদি যানবাহনের সমস্যা থাকে, সেটা যদি দূর করা যায়, এই সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে এই 70,000 কোটি টাকা আপনি যদি প্রপারলি যদি ব্যয় করেন, এরপরেও এই টাকা বেঁচে যাবে। আপনি যদি এই কয়টা সুবিধা ওখানে যদি নিতে চান গ্রামীণ পর্যায়ে, এটা খুবই সহজেই দেওয়া সম্ভব। এমনকি যদি ইউনিয়ন পর্যায়টুকু যদি আপনি স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে আনেন, কারণ আমাদের জনগণ এত বেশি ঘনবসতির মধ্যে আছে যে একটা ইউনিয়নও কিন্তু একটা উপযুক্ত একটা হাসপাতাল পাওয়ার অধিকারের
মধ্যে পড়ে, কারণ অনেকগুলো ইউনিয়ন আছে 25,000 30,000 জনগণ, তাদের জন্য একটা বড় হাসপাতাল হতেই পারে। কিন্তু মুশকিল হচ্ছে কি, দেখেন আমাদের জনপ্রতিনিধিরা অনেক সময় ঠিক একটা হাসপাতাল চাইতে গিয়ে মেডিকেল কলেজ চেয়ে বসেন আর কি। তারা হয়তো উন্নত চিকিৎসার জন্য একটা ভালো হাসপাতাল চাইতে পারেন, কিন্তু একটা মেডিকেল কলেজ যখন চান না, তখন তারা কিন্তু একটা ভুল কাজ করেন। সেখানে হয় কি যে আমাদের এখানে বেসিক সায়েন্স পড়াবার চিকিৎসকই নেই। আমরা ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজের সংখ্যা যদি বৃদ্ধি করি, সেটাতে স্বাস্থ্যসেবা বাড়বে না। স্বাস্থ্যসেবা বাড়াতে চাইলে এই জনপ্রতিনিধিরা সংসদে দাঁড়িয়ে একটা ভালো উন্নত মানের হাসপাতাল চান, সেটি যৌক্তিক। কারণ আপনি যদি এখানে মেডিকেল কলেজ যান, ওই মেডিকেল কলেজে আপনার নির্বাচনে ছাত্রছাত্রী ভর্তি হবে না, ওটা দেশের যে প্রকৃত মেধাক্রম, সেই মেধাক্রমে তারা ভর্তি হবে, আপনার এলাকার বাইরে চলে বেশি ভর্তি হবে। সুতরাং এই ব্যাপারটিকে আমি মনে করি, শেষের কথা এটা দিয়ে শেষ করি, চ্যালেঞ্জটা এনরমাস, অসম্ভব বড়। এই অসম্ভব শব্দটি আমি জোরে উচ্চারণ করতে চাই। যে সক্ষমতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমানে আছে, এটাকে কয়েক হাজার গুণ বৃদ্ধি যদি আপনারা সত্যিকার অর্থে করতে পারেন, তাহলে পারবেন। এই প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থাপনায়, প্রচলিত ফাইল নির্ভর ব্যবস্থাপনায় এই বাজেটের বাস্তবায়ন প্রায় অসম্ভব। আশরাফ কায়সার, পাভেল ভাই বিএনপি মিডিয়া সেলের সদস্য, কিন্তু বক্তব্যটা আসলে শুনে সত্যিকার অর্থে মনে হচ্ছিল যে একজন দেশপ্রেমিক মানুষ এবং একজন চিকিৎসক তার চিকিৎসার জায়গা থেকে যে কথাটা বলা উচিত দলমতের ঊর্ধ্বে উঠে তিনি সেটাই বলেছেন। নিশ্চয়ই আমি লাইভ টক শোতে তার এই প্রশংসা না করে পারলাম না। আশরাফ কায়সার, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে হাসপাতালের চিকিৎসা সেবাটা কেমন হওয়া উচিত, এক একজনের কাছে তো এক এক রকম। কেউ চাইবে 5 স্টার মানের হবে, কেউ চাইবে যে চিকিৎসাটা ভালো হোক কিন্তু কম পয়সা হবে। সামগ্রিক অর্থে চিকিৎসা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এবং এইটা নিয়ন্ত্রণটা কে বা কারা করবে? এই যে 8 দিনের একটা ঘটনাটা আপনি দেখলেন, এই ঘটনা কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটা হাসপাতালে কোনো না কোনো ঘটনা আছে। আজকে রাতে হয়তো খোঁজ দিয়ে দেখেন ঢাকায় কোনো না কোনো হসপিটালে কোনো না কোনো রোগী এই জাতীয় ঘটনার সঙ্গে সংযুক্ত, এবং সাধারণ মানুষ আমাদের কাছে হয়তো মোবাইল খুলে দেখবো সেখানে হামলা করছে, ভাঙচুর করছে, ছোটোখাটো ঘটনা, তর্ক বিতর্ক হচ্ছে। হাসপাতাল বন্ধই কি সমাধান, নাকি অন্য কোনো সমাধান আছে? দেখুন, আমাদের একটাই সমাধানের চেষ্টা হয় যে একটা লোক দেখানো অ্যাকশন, যে আমরা হাসপাতাল বন্ধ করলাম, লাইসেন্স বাতিল করলাম, এগুলো কোনো সমাধান না। আপনি গোড়াতে হাত দিচ্ছেন না, আপনি মূল সমস্যার দিকে তাকাচ্ছেন না, আপনি স্বাস্থ্যসেবার যে মূল নীতিগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনার লোকবল আছে কিনা। দেখুন, আমি খুবই আনন্দিত যে এই সরকার, প্রথমে বলে রাখি, এবারের বাজেটের পরে আমি নেতিবাচক মন্তব্য খুব কম শুনেছি। মানে আমার এই দেশে আমি 55 বছর ধরে আছি, বাজেট ঘোষণার পরে পল্টনে যেরকম ব্যানার তৈরি হয়, গরিব মারার বাজেটের আগেই তৈরি হয়, কিন্তু এইবার নেতিবাচক মন্তব্য অত্যন্ত কম। এটি সরকারের জন্য একটা দারুণ ঘটনা। সরকার চেষ্টা করেছে একটা জনমুখী বাজেট দিতে, কিন্তু তার বাস্তবায়ন যে একটা বড় চ্যালেঞ্জ, এটা পাভেল ভাই বললেন, এটা সবাই বলছে। আচ্ছা, আমরা যদি স্বাস্থ্য খাতে দেখি যে অতীতে আমাদের কি হয়েছে, আমাদের একটা জাতীয় রোগ আছে, সেটা হচ্ছে অবকাঠামো। খালি অবকাঠামো তৈরি করান, কেননা অবকাঠামোতে আপনি দুর্নীতি করতে পারেন, পয়সা মারতে পারেন, এবং এমন অবকাঠামো পড়ে আছে যেগুলোকে যদি আপনি সচল করতে পারেন, আপনার নতুন কোনো অবকাঠামো তৈরি করতে হবে না। আমাদের সমস্যা হচ্ছে এর ভেতরে সচল না, এর ভেতরে যন্ত্রপাতি ঠিক নাই, যন্ত্রপাতি থাকলে সেগুলো চালানোর লোক নাই, এবং আপনার ব্যবস্থাপনা ঠিক নাই। আমাদের মূল সংকটটি হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট। কাজে এই জায়গাটিতে যেমন চিকিৎসকরা যেমন আছেন, ধরেন আমাদের তো স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা বড় দিক হচ্ছে 80% ব্যয় তো রোগী তার নিজের পকেট থেকে দেয়। কাজেই এই জায়গাটিতে আজকে অনেক দেশের সাথে আমরা তুলনা করতে পারি, তাদের সাথে আমরা কিন্তু তুলনীয় না। কাজেই তার ঔষধের খরচ, তার চিকিৎসার খরচ, তার হসপিটালের খরচ, আপনি যেভাবে বলছিলেন যে অবশ্যই সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রত্যাশাটি ভিন্ন হবে, কিন্তু আমাদের নিচের দিক থেকে তাকাতে হবে। উপরের দিকের কিন্তু অনেক অপশন আছে। তুষার ভাই ভারতের কথা বলছিলেন, আমরা একটা হিসাবে দেখেছিলাম এক সময় $5 বিলিয়ন পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা ভারতে খরচ করেছেন বছরে। ভারতের টপ 5টি বৈদেশিক রাষ্ট্র যারা ভারতে খরচ করেন তার মধ্যে বাংলাদেশ ছিল। তার মানে তার 80% আমার ধারণা চিকিৎসার ক্ষেত্রে গেছে। কাজেই যেই দেশ $4 বিলিয়ন মতো চিকিৎসার ব্যয় একটি দেশে করতে পারে, তাহলে সেই টাকা আপনি দেশে রাখতে পারেন যদি আপনার হসপিটাল ম্যানেজমেন্ট ঠিক হয়। এখানে আপনাকে একটা অ্যাফোর্ডেবল হেলথ সিস্টেম দাঁড় করাতে হবে,
একটা অ্যাকাউন্টেবল হেলথ সিস্টেম দাঁড় করাতে হবে। পাভেল ভাই যেমন করে বলছিলেন যে শোনেন, পুরনো দিনের যুক্তি দিয়ে যে চিকিৎসকও যাবে না, কেউ যাবে না, উপজেলাও যাবে না, জেলায় যাবে না, কে কাকে চিনি, ওইখানে একটা দস্তখত নিয়ে ঢাকায় থেকে যেতে হবে। আমার মনে হয় সময় এসেছে নিজেকে সমালোচনা করার, প্রশ্ন করার। দেখুন, যখন চিকিৎসা শাস্ত্রে পড়তে যায় সবাই মানবতার কথা বলে, এবং তারা বলে এই কাজে যাচ্ছি কারণ হচ্ছে আমি দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য কিছু করতে চাই। তার পরবর্তীতে তাকে তো আমার জিজ্ঞেস করতে হবে আপনি মানবতার জন্য কি করলেন। দেখুন, এটি যে বাংলাদেশের অর্থকরী বিদ্যার একটা বড় অবলম্বন সেটি তো আমরা জানি, কিন্তু সেটিও কিন্তু করা যায় যদি আপনি কন্ট্রিবিউট করে সেটি যারা সবচেয়ে বেশি যাদের দরকার তাদের কাছে গিয়ে, এখানে প্রাইভেট সেক্টরের যারা উদ্যোক্তা তাদেরকে আপনার সাথে নিয়ে করতে হবে। তাদেরকে দোষী ভেবে কোনো কাজ কিন্তু করা যাবে না। আমাদের সরকারের অনেক সময় অ্যাটিটিউড থাকে, যেমন আমরা অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টাকে বলতে শুনতাম যে এই ওষুধ শিল্প দায়ী, চিকিৎসকরা দায়ী, সব মানে এক ধরনের খবরদারি আচরণ। কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা, ব্যবস্থাপনার পরিকল্পনা তো নেওয়া যায়, এবং আমার ধারণা সময় এসেছে এবারের বাজেটে এখান থেকে শুরু করা। কাজেই আমাদের মৌলিক চিকিৎসার জায়গাটা আগে ঠিক করতে হবে, তারপরে আপনি উপরের দিকে কিভাবে যাবেন সেটি পরের চিন্তা। আব্দুল নতুর স্যার, আমি একেবারে একটা প্রশ্নই আপনার কাছে করতে চাই যে আশরাফ কাসের ভাই বললেন না যে একটা মোটা অঙ্কের টাকা, একটা ফিগার দিলেন যে এই টাকাটা ভারতে চলে যেত। এখন তো ভারতে ওই অর্থে চিকিৎসা করতে যেতে পারে না ভিসা জটিলতার কারণে। তাহলে ওই টাকাটা কি বাংলাদেশে থাকতেছে, মানে ওই চিকিৎসা বাংলাদেশে হচ্ছে না? একদল রোগী আছেন, এটা আমি আপনাকে একটু মনে করিয়ে দেই। অন্তর্বর্তী সরকারের সময় একটা জরিপ করেছিল স্বাস্থ্য সংস্কার কমিশন, সেখানে তারা বলেছিল যে বাংলাদেশ থেকে যে রোগী বিদেশে যায় তারা মোট রোগীর মাত্র 2%। এটা কিন্তু তাদের জরিপের মধ্যে তারা বলেছিল। এই 2% কারা? আপনি যদি চিন্তা করেন, এরা হচ্ছে সমাজের একটা অংশ হচ্ছে অর্থশালী, আরেকটা হচ্ছে যারা চিকিৎসাটা এখানে নাই বলে যায়। দুই ধরনের লোক আছে। আপনার ওই সময় নিশ্চয়ই মনে আছে তারা বলছিলেন আমরা চীনে যাব, আমরা মালয়েশিয়া যাব, আমরা সিঙ্গাপুর যাব, আমরা অমুক অমুক দেশে যাব, মানে আমরা বিদেশে গিয়ে চিকিৎসা যেন নিতেই হবে। একটা দেশ কিন্তু উল্টাটা হতে পারতো, অর্থাৎ আমাদের এখানে আমাদের আশেপাশের লোকেরা চিকিৎসা নিতে আসতে পারতেন। চিকিৎসা শিক্ষার মান যদি আমাদের এতই খারাপ হতো তাহলে কিন্তু আপনি ভুটান কিংবা নেপাল থেকে আমাদের এখানে এত লোক চিকিৎসাবিদ্যা পড়তে আসতেন না। তার মানে আমাদের এখানে কিছু কিছু মানসম্মত মেডিকেল কলেজ আছে, ভারত থেকে আসে, পাকিস্তান থেকে আসে, আমাদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মোটা দাগের সমস্যাগুলি কি, সেগুলিকে যদি আমরা দূর করতে পারি, আমরা কিন্তু একটা স্বাস্থ্য খাতে ভারতের মতোই টুরিস্ট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। যেমন মিয়ানমারের মানুষ আমাদের এখানে স্বাস্থ্য সেবা নিতে আসতে পারেন, নেপাল ভুটান তো আসতেই পারেন। ভারতের যে সীমান্তবর্তী কিছু প্রদেশ আছে, যেই প্রদেশগুলি থেকে কলকাতায় যাওয়া কঠিন, আমাদের এখানে আসা সোজা, তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন। আপনি বলেন ত্রিপুরা থেকে কুমিল্লা আসা সোজা নাকি কলকাতা যাওয়া সোজা? তারপর আমরা চাইলে কিন্তু এই পুরো ট্রাফিকটাকে আমাদের দিকে আনতে পারতাম। তাহলে আমাদের সরকার কোথায় ব্যর্থ হয়েছেন? মূল একটা জায়গা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা আছে, এবং এটার জন্য রাজনৈতিক দলীয়করণ একটা খুব বড় কাজ হয়েছে। মেধার যে যোগ্যতার যে মূল্যায়ন, সেটা রাজনৈতিকভাবে করা ঠিক হয় না। মেধাবী ডাক্তার মেধাবী জায়গাতে চিকিৎসা দিবেন, ভালো চিকিৎসা দিলে রোগী আসবে, তিনি যেখানে যে দলেরই হোক না কেন। আমরা কি করেছি? আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত নগ্নভাবে দলীয়করণ করেছি, এবং গত 17 বছর এটা ভয়াবহভাবে হয়েছে। আমার মনে আছে কোভিডের সময় আমরা কিছু ডাক্তার প্রতিবাদ করছিলাম যে ডাক্তার এবং নার্স স্টাফদেরকে পিপিই অর্থাৎ প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দিতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী পিপিই শুদ্ধভাবে উচ্চারণ না করে বললেন পিপিপি বললেন, হ্যাঁ বললেন। এবং তারপরে ডাক্তারদের সংগঠনগুলি একটা সংবাদ সম্মেলন করলো, 5টা সংগঠন মিলে, সব ওই সময়ের সরকারি দলের সমর্থক। তারা বলল যারা পিপিই চাইছে তারা দেশের শত্রু, সরকারের শত্রু, সব পিপিই আছে। এরপরে বাধ্য হয়ে আমরা যেটা করলাম, আমরা সমস্ত উপজেলা কমপ্লেক্স থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক্তারদেরকে পাঠানো মানহীন সব এই মাস্ক, তারপরে পিপিই বা অন্যান্য যেসব জিনিস, আপনি জেনে অবাক হবেন ইপিআই এর যে ব্যানার আছে সেটা কেটে পিপিই বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই ধরনের কাণ্ড করছিল। জায়গা মতো বলার পরে কিন্তু জিনিসটা সত্যি সত্যি হলো, সরকার সচেতন হলেন এবং জিনিসটা আনলেন। কিন্তু দেখেন দলীয়করণ এমন এক জায়গায় গিয়েছে যে ডাক্তাররা নিজেরা নিজেদের প্রোটেকশন বাদ দিয়ে সরকারের ধামা ধরে বসে আছে। এখন আমাদের এখানে কি অভাব? একটা হচ্ছে অব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে প্রশিক্ষণ এবং পরীক্ষণের অভাব, একটা হচ্ছে আমাদের মানসম্মত পরীক্ষণ না থাকার কারণে অনেক খারাপ ডাক্তার তৈরি হয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে।
এইটা ভুল হয়েছে। আমরা কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মানসম্মত করতে পারি, পরে নয় আরো পড়বে, প্রশিক্ষণ নিবে। ডাক্তারি বিদ্যা কিন্তু এমন নয় যে আপনি নিজেকে শুদ্ধ করতে পারবেন না, কারেকশনের সুযোগ আছে। স্বাস্থ্য ব্যবস্থা আন্ডারস্টাফড। আপনি যে এই যে বাজেট দিয়েছেন, এখনো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা 8 থেকে 10,000 পোস্ট খালি আছে, লোক নাই। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উপর 3 গুণ রোগীর চাপ আছে। সরকারি মেডিকেল কলেজ বলেন বা হাসপাতালগুলি বলেন, সেখানে একজন রোগীর জায়গায় 3 জন রোগী ভর্তি থাকে। যারা ডাক্তার নার্স তারা কিন্তু একজন লোক 3 জনের কাজ করেন এখনই। তার মধ্যে আবার হচ্ছে 10,000 পোস্ট খালি। এখন যদি 5 ভাগের 1 ভাগ পোস্ট খালি থাকে, তাহলে আপনি চিন্তা করেন আসলে একজন লোক 5 জন লোকের কাজ করছে। এইবার আসেন স্বাস্থ্য ব্যবস্থার যে ব্যাকরুম, ব্যাক এন্ড, এটাকে আমরা ঠিক করতে পারি না। আমাদের অ্যাম্বুলেন্স বলেন, অ্যাম্বুলেন্সগুলো কি মানসম্মত? একটা মাইক্রোবাসের মধ্যে একটা লাইট লাগিয়ে দিলে অ্যাম্বুলেন্স হয়ে যায়। এই জায়গাগুলি ঠিক করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার অর্থায়ন, হেলথ কেয়ার ফিনান্সিং একটা বড় জায়গা। এটাকে আমরা কিভাবে সহজতর করতে পারি? মানুষ কি স্বাস্থ্য ব্যবস্থার জন্য ঋণ পেতে পারে রোগের জন্য, কিংবা মানুষ কি স্বাস্থ্য সেবার জন্য কোনো ধরনের প্রণোদনা পেতে পারে? আমাদের যে কোম্পানিগুলি আছে তারা কি সবাই তাদের কর্মীদেরকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে? আমি একটা টিভি চ্যানেল সিও ছিলাম, আমি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করলাম। কেন? যে আমি যদি জানি যে আমার কোন কর্মীর কি ধরনের অসুস্থতা আছে, আমি তাকে ওইখানে অনেক ধরনের সুবিধা দিতে পারবো। যেমন ডায়াবেটিক যাদেরকে পেলাম, তাদেরকে আমি রসগোল্লা দেওয়া বন্ধ করে দিলাম বিকালের খাবারে। এটা তো খুব কঠিন কিছু না, কিন্তু এই জিনিসটাকে আসলে আমরা সব কোম্পানিতে করতে পেরেছি। আমরা কিন্তু কিছু কিছু জিনিস গোড়াতে হাত দিলেই মানুষের স্বাস্থ্যের উন্নতি করতে পারি। তারপর হচ্ছে স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার ব্যবস্থার প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোন রোগী কার কাছে যাবে, কে আগে চিকিৎসা পাবে, যার ক্ষমতা আছে, সে টাকা আছে, সেই ঢুকে আগে চিকিৎসা পেয়ে যাবে। এই অগ্রাধিকার ব্যবস্থাটা প্রণয়ন করা দরকার এবং রেফারেল পরামর্শ দিবে। একজন ছোট ডাক্তার বড় ডাক্তার কাছে রোগী সুপারিশ সহ পাঠাবে। সব ডাক্তার প্রফেসর সাহেব দেখবে, মানে সব রোগী প্রফেসর সাহেব দেখবে, এটা কিন্তু ঠিক না। সাগর ভাই এখানে প্রফেসর আছেন, এরকম উনি বলুক, উনি কি আসলে সাধারণ জ্বরের রোগী দেখতে চান না? উনি চান বিশেষভাবে যারা রেসপিরেটরি সিস্টেমের রোগী, যাদের ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার হয়েছে, অনেক ধরনের জটিল রোগী, এগুলো উনি সমাধান করবেন। এরপরে কি আছে, আপনি দেখবেন আমাদের ডিগ্রিগুলি মানসম্মত না। এক ডিগ্রির সাথে আরেক ডিগ্রি লড়াই লাগিয়ে রাখা হয়েছে। এফসিপিএস বড় নাকি এমডি বড়, এমডি 7 বছরের, এফসিপিএস কয় বছর, এইসব তর্ক, এটা বন্ধ করতে হবে। ডিগ্রিগুলিকে একটা মানীকরণ করতে হবে। বিদেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসে তাদেরকেও আমাদের লেভেলে এনে তারা কোন পর্যায়ে ডিগ্রি আনছেন আপনি মজা পাবেন। পিএইচডি করে যারা আসে তারাও বলে বিশেষজ্ঞ চিকিৎসক, কিন্তু তিনি তো গবেষক চিকিৎসক, তিনি তো পিএইচডি করেছেন, তিনি তো ক্লিনিক্যাল ডিগ্রি করেন নাই। এইবার আসেন, স্বাস্থ্য শিক্ষার আধুনিকায়ন খুবই জরুরি। আমরা কি আগের সেই সিস্টেমে থাকবো নাকি আধুনিক শিক্ষা ব্যবস্থা করবো এবং হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে মানসম্মত করতে হবে। সবশেষে একটা বিষয় আছে, এই যে স্বাস্থ্যে রোগীর অধিকার কতটুকু আর ডাক্তারের অধিকার কতটুকু। রোগী কি চাইলে ডাক্তারকে প্রহার করতে পারে, অথবা এলাকার জনপ্রতিনিধিকে গিয়ে ডাক্তারকে ধমকাইতে পারে, অথবা কাউকে গিয়ে সোজা ঢুকে আপনি সাসপেন্ড করে দিতে পারেন? এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। ডাক্তার একটা ফ্রাস্ট্রেটেড প্রজন্মে পরিণত হয়েছে, ডাক্তাররা সব হতাশ। এবং আমি শেষ করি শুধু এতটুকুতে, আমাদের এত বড় মেডিকেল বিশ্ববিদ্যালয়, কিন্তু উচ্চশিক্ষা যে ডাক্তাররা আসেন তাদের থাকার জায়গা নাই, তারা আজিজ মার্কেটে ভাড়া করে থাকেন। এটা কেন হবে? কেন একটা এত বড় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ডরমিটরি থাকবে না? কেন ভালো ক্যান্টিন থাকবে না? কেন একটা ডাক্তারকে ওইখানে বসে খাওয়া দাওয়া করে পেট খারাপ হয়ে ওইখানে চিকিৎসা নিতে হবে? এই জায়গাগুলো যদি বন্ধ করা না যায়, আপনি 50,000 কেন 1 লক্ষ কোটি টাকা দিয়ে দেন, কিন্তু টাকাটার উপযুক্ত ব্যবহার দরকার। এখানে পাবেল ভাই একটা প্রজেক্টের ম্যানেজার ছিলেন, উনি 3 বছরের 3 মাস আগে প্রজেক্ট শেষ করেছিলেন। অথচ আমাদের বাংলাদেশে এমন প্রজেক্ট আছে যেটা 30 বছর ধরে চলতেছে, কি কোথায় আছেন আমরা জানি না। ডক্টর আব্দুল শাকুর খান, আপনাকে দিয়ে শেষ করব। আলোচনা সমালোচনা সবই আছে, কিন্তু সমালোচনাটা কতটুকু হবে সেই মাত্রাটা দিয়ে আপনার আলোচনা শেষ করব। আমি প্রথমে 2টা কোড করব। আমি একটা অঙ্ক কষলাম, 70,000 কোটি টাকা 365 দিয়ে ভাগ দিলাম 192 কোটি টাকা প্রতিদিন। আমি খুব বিমুগ্ধভাবে ডাক্তার আব্দুল নূর তুষারের আলোচনা আমি শুনছিলাম, কারণ আমারই এই কথার প্রতিধ্বনি অনেকটা ওখানে এসে গেছে, এই জন্য রিপিটেশন হবে না। আমি এখন আসি আমার ইয়েতে। চিকিৎসা বাংলাদেশে যেভাবে চলছে, ইট ইজ ভেরি কারেক্ট। এখন 70% রোগী কিন্তু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছে। প্রধানতম কারণ হলো সরকারের যে ব্যবস্থাপনা আছে বর্তমানে, সেই সকল রোগীকে ধারণ করার ক্ষমতা নাই। যদিও প্রতিটা মেডিকেল কলেজে একটা সিটের জায়গায় 3 জন 2 জন করে ভর্তি হচ্ছে, তারপরেও নাই। তাহলে একটা হচ্ছে বাধ্য হয়ে আসছে, আর একটা যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে আসছে। কিন্তু বাস্তবতা হলো 70% রোগী কিন্তু বেসরকারি চিকিৎসা নিচ্ছে। তাহলে এই যে 70% নিচ্ছে, আমি কি রাষ্ট্র পরিচালনায় যখন থাকবো, আমার কি এমন কোনো মনিটরিং ব্যবস্থা আছে? এটা তো খুবই প্রয়োজন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সারা পৃথিবী চলছে।
তাহলে এই পার্টনারশিপের জন্য এমন একটা ব্যবস্থাপনা আনতে হবে। আর দিন শেষে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আস্থা। আস্থা শব্দটি অনেক ছোট হলেও আস্থা কিন্তু বৃহৎ অর্থে অনেক বড় আস্থা। এখানে রাষ্ট্রের আস্থা আনতে হবে জনগণের প্রতি, যে রাষ্ট্র সক্ষমতা দেখাচ্ছে, যে ভালো বাজেট প্রণয়ন করছে, ভালো ব্যবস্থাপনা দিচ্ছে, ভালো স্থাপনা তৈরি করার আগে পুরনো স্থাপনাগুলোকে কিভাবে রিপেয়ার করে, এটা আমি মনে করি একটা মধ্যবর্তী একটা সংসার বা একটা পরিবারকে ভাবেন, আমরা মধ্যবিত্ত পরিবার, তাহলে আগে হচ্ছে রিপেয়ার অ্যান্ড রিথিঙ্ক, তারপরে আসছে এটাকে আবার নেওয়ার জন্য কতখানি আমি নিতে পারি। আর আরেকটা বিষয় আমি বলবো, চিকিৎসকদের পক্ষে যা যা বলে ফেলেছে সব কাভার। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে এত ব্যবস্থাপনা করলাম উপজেলা পর্যায় পর্যন্ত, আলটিমেট চিকিৎসক বা সব কিছু যাবে কিনা, এটা এনশিওর করতে হবে। জনবল, দক্ষ জনবল নিয়োগ করতে হবে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর মেডিকেল ট্যুরিজম এখন কিন্তু বর্তমান বিশ্বের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার তো প্রশ্ন হয় যে আমরা বোধহয় মেডিকেল ট্যুরিজম জিনিসটা আমরা কনসেপ্টটা নেই না, আমরা করি না। প্রকারান্তরে আমরা এমন কিছু প্রোপাগান্ডা চালাই, অথবা ফেসবুক বলেন অথবা মিডিয়ার তো এখন অভাব নাই, অনলাইন মিডিয়াতে বলেন, এমন ভাষায় এবং এমন ভঙ্গিতে আমরা বিভিন্ন ব্যাপারে একেবারে সমাজটাকে ছোট করে কথা বলি, সেইটা কিন্তু প্রকারান্তরে বাংলাদেশের নেগেটিভ মেডিকেল ট্যুরিজম হয়, অন্য দেশের জন্য পজিটিভ হয়, অর্থাৎ আরো যেন রোগী বাইরে চলে যায়। আমরা এই জিনিসগুলোর নিয়ন্ত্রণ চাই। এটাও কি পরিকল্পিত হচ্ছে কিনা? আমি তো মনে করি অপরিকল্পিত নয়, তবে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, অঙ্ক কঠিন হইতে পারে, সমস্যা জটিল হইতে পারে, কিন্তু এই দুটোরই সমাধান আছে। আমার কাছে প্রশ্ন, আমি কি সেই সমাধানটা চাই? আমার সমাধানটা যদি আমি সত্যিকার অর্থে চাই, আর আমার চাওয়া এবং আমার অভিব্যক্তি যদি আমার সরকার অনুভব করতে পারে, তাহলে যা হবার এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। এখন এত বড় বাজেট আছে, আমার মধ্যে সবার আগে বাংলাদেশ কনসেপ্ট আছে, আমার মধ্যে আমার একটা স্বপ্ন আছে বা আমার একটা প্ল্যান আছে, আমি সেটাকে পজিটিভলি দেখতে চাই। আমি মনে করতে চাই যে যিনি ব্যক্তি নাম্বার 1, উনি যদি বলে আমি একটি স্বপ্ন দেখতে চাই, আমার একটি প্ল্যান আছে, তাহলে সেই প্ল্যানটা হওয়া উচিত শুধু তার কেন্দ্রিক নয়, তার এই ভাষা, ভঙ্গি, চলন, বলন সমস্ত কিছু যেন একদম প্রান্তিক পর্যায়ে যারা নেতৃত্বে আছে, প্রান্তিক পর্যায়ে প্রশাসনে আছে, প্রান্তিক পর্যায়ে কর্মকাণ্ডে আছে, সেখানে প্রতিফলন ঘটাতে চাই। আমি সেই চিত্রটা যখন দেখতে পাবো, তখন হবে হচ্ছে আমি হ্যাপি দ্য ম্যান যাকে বলা হয় তাকে। যেহেতু স্বাস্থ্য সেবার সাথে আমি একজন, আমি অবশ্যই মনে করি যে ইন্টিগ্রেটেড সিস্টেম, অর্থাৎ সমন্বিত সিস্টেম, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ প্যাকেজ, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমার সকল কিছু আমার রোগীকে যেন আস্থায় আনে, সরকারকে আস্থায় আনে, চিকিৎসককে আস্থায় আনে, চিকিৎসা সেবার সাথে যারা সংশ্লিষ্ট তাদের আস্থায় আনে, সেই আস্থা অর্জন করে বাংলাদেশ এগিয়ে যাবে, এই স্বপ্ন আমি দেখি। নিশ্চয়ই আমরা সেই স্বপ্ন দেখি এবং স্বপ্ন বাস্তবায়ন হবে সেটাও আমরা প্রত্যাশা করি। ডক্টর আব্দুল মুত্তার শাহ, আশরাফ কায়সার, ডক্টর আব্দুল শাকুর খান এবং অধ্যাপক ডক্টর মধু হোসেন আলমগীর পাবেন। আপনার চারজনকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান দেখছেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।